হ্যাঁ, শোনা যাচ্ছে। জি আচ্ছা, আপনারা আপনারা একটু সবাই একটু মিউট করে রাখবেন, ইনশাআল্লাহ আমরা শুরু করতেছি। তো অ্যাকচুয়ালি আমাদের সিসিআর একাডেমির ইতিপূর্বে 6টা কোর্স শেষ হয়েছে। সর্বপ্রথম আমরা বেসিক ইসিজির উপর কোর্স নিয়েছি, এরপরে অ্যান্টিবায়োটিক্স প্রোটোকল, এরপরে ডার্মাটোলজি, পরে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং সর্বশেষ পেইন ম্যানেজমেন্টের কোর্স হয়েছে। তো পেডিয়াট্রিক্স এটা অ্যাকচুয়ালি অনেক ভাস্ট একটা সাবজেক্ট। এখানে মোটামুটি সবগুলো সিস্টেম থেকে এখানে টাচ করা লাগে। পেডিয়াট্রিক্স জিটি প্র্যাকটিসটা এখানে আমাদের হাইপারটেনশন শুধু ওখানে একটা টপিক ছিল, ডায়াবেটিসে শুধুমাত্র একটা টপিক ছিল, আদার্স যে সিস্টেমগুলো রয়েছে ওখানে শুধুমাত্র একটা টপিক ছিল। তো পেডিয়াট্রিক্স কিন্তু অনেক বিশাল মানে বড় একটা টপিক। তো এখান থেকে আমাদের জিটি প্র্যাকটিসের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু আলোচনা করবো, এবং যে ক্ষেত্রে আমাদের রেফার করতে হবে আমরা সেটা এখানে ইনশাআল্লাহ বলে দেবো। তো এখানে আমাদের এই কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে ডক্টররা যাতে করে নিজ ফ্যামিলি মেম্বারের প্রাইমারি ট্রিটমেন্টটা যাতে মানে বাচ্চা নিজেদের বাচ্চা নিজের বোনের বাবু বা ভাইয়ের যে বাবু ঘরের মধ্যে যে বাবুগুলো থাকে তাদের যাতে প্রাইমারি ম্যানেজমেন্টটা খুব ক্লিয়ারলি দিতে পারে, সেটা আমাদের এখানে একটা উদ্দেশ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথম ক্লাস আমরা শুরু করবো কিছু বেসিক ইনফরমেশন দিয়ে, যে বেসিক ইনফরমেশনগুলো আমাদের জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই বেসিক ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে। আজকে বেসিক ইনফরমেশনের মধ্যে আমাদের কমন কিছু ড্রাগসের ডোজ এন্ড ক্যালকুলেশন, এগুলো নিয়ে কিছু আলোচনা হবে। সেকেন্ড ক্লাসটা আমাদের অ্যান্টিবায়োটিক্সের ডোজ ক্যালকুলেশন। তো অ্যান্টিবায়োটিকের ডোজ ক্যালকুলেশন আমাদের ক্লাসটা অ্যান্টিবায়োটিক্স ব্যাচের মধ্যে হয়েছে। তো সেটা ওইগুলোই মানে ওটা আমাদের প্রতিটা ডিজিজের সাথে আলাদা আলাদা হবে, আর সবগুলো যাতে সবাই একসাথে পেয়ে যায় সবগুলো অ্যান্টিবায়োটিক্স, সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক্সের ক্লাসটা এখানে আপলোড দিয়ে দেবো। আর প্রতিটা ডিজিজের সাথে সাথে আলাদা করে প্রতিটা অ্যান্টিবায়োটিক্সের আবার পুনরায় ওখানে ডোজ ক্যালকুলেশন থাকবে। আমরা যদি পেডিয়াট্রিক্সের মধ্যে সর্বপ্রথম কিছু মানে একবার যদি নিউনেটোলজি থেকে যদি শুরু করি, তাহলে আমরা কিছু টার্ম আমরা সবসময় শুনি, যে ফি টার্ম বেবি, এরপর এলবিডব্লিউ বেবি মানে লো বার্থ ওয়েট, যেসব বাচ্চার মানে জন্মের সময় ওজন কম থাকে সেগুলো, এরপরে আছে হেলদি বেবি। ফি টার্ম বেবি কাকে বলা হয়? আমরা যদি দেখি যে ফি টার্ম বেবি হচ্ছে জাস্ট মানে 37 উইক্সের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেটাকে ফি টার্ম বলা হয়। হ্যাঁ, তো এই ফিটামটাকে আবার তিনটা ক্যাটাগরিতে রাখা হয়। একটা হচ্ছে এক্সট্রিমলি ফিটাম, সেটা হচ্ছে 28 উইকস এর আগে হয়ে যায়, সেক্ষেত্রে লাংস ডেভেলপ হয় না, ওই ক্ষেত্রে বাচ্চাগুলোকে মানে ইনকিউবেশনে রাখা লাগে, দেখা যাচ্ছে পরবর্তীতে এগুলো খুব একটা মানে সার্ভাইভ করে না। আর ভেরি ফিটাম 28 টু 32 উইকস এর মধ্যে, আর মডারেট টু লেট ফিটাম সেটা হচ্ছে 32 উইকস টু 37 উইকস, দেখা যাচ্ছে কারো কোনো ইমার্জেন্সি কোনো কন্ডিশন, যেমন হয়তো কারো প্রম হলো অথবা তার প্রি একলামশিয়া অথবা একলামশিয়া হলো 32 উইকস এর পরে, তখন সেক্ষেত্রে ইমার্জেন্সি টার্মিনেশন করা লাগে বা বাচ্চা ডেলিভারি করা লাগে, সেক্ষেত্রে 32 টু 37 উইকস এর মধ্যে যদি হয় সেটা মডারেট টু লেট ফিটাম। একটা বাচ্চা লাংস ডেভেলপ মানে ম্যাচুরলি লাংস ডেভেলপ হয় 34 উইকস অফ প্রেগন্যান্সিতে। তাহলে যদি এই যে ফ্রি টার্ম বার্থগুলোর কি কি সমস্যা হয়, এই যে 37 উইকসটাকে টার্ম ধরা হয়, তো এই যে 37 উইকসের আগে যদি কোনো বাচ্চা হয়ে যায় তাহলে সেখানে অনেকগুলো কমপ্লিকেশন হয়, বাচ্চার ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হয়ে থাকে তাদের, ইনক্রিজ রিস্ক অফ ডেথ, এবং কিছু শর্ট টার্ম এবং লং টার্ম ইফেক্ট অফ প্রিম্যাচিউর বার্থ। প্রিম্যাচিউর বার্থে কিছু লং টার্ম ইফেক্ট আছে, কিছু শর্ট টার্ম ইফেক্ট আছে। তাদের সবচেয়ে যেটা হয় তাদের মানে যারা 37 উইকসের আগে যাদের জন্ম হয়ে যায় ওদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি ব্রিদিং ডিফিকাল্টি থাকে, ফিডিং প্রবলেম থাকে, জন্ডিস থাকে, এবং তাদের সবচেয়ে যেটা হয় যে এই বাচ্চাগুলো ইম্পায়ার্ড মেমোরি, মানে দেখা যাচ্ছে তাদের ব্রেন ফাংশনটা খুব ভালোভাবে ডেভেলপ হয় না। ব্রেন ফাংশনটা খুব ভালোভাবে ডেভেলপ হয় মানে টার্মের মধ্যে 37 উইকসের মধ্যে। শর্ট টার্ম ইফেক্ট অফ ফ্রি টার্ম বার্থ, তো ফ্রি টার্ম বার্থে যে শর্ট টার্ম যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা তার মানে যে সময় জন্ম হওয়ার কথা তার আগে যদি হয়ে যায় ওখানে ম্যাক্সিমাম বাচ্চাকে এনআইসিইউতে নেওয়া লাগে। হ্যাঁ, দেখা যাচ্ছে তাদের পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে, কারো ক্ষেত্রে পিএনআই স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 বিভিন্ন স্টেজে তাদের থাকতে পারে, দেখা যাচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে এনআইসিইউতে নেওয়া লাগে। এরপরে কয়েকদিন পরে দেখা যাচ্ছে ফ্রি টার্ম বেবিগুলো যে সমস্যাটা হয় যে তাদের আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস হয়, এরপর নিউনেটাল জন্ডিস হয়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আর সবচেয়ে যেটা যে সিরিয়াস যে প্রবলেমটা সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস এবং ইম্যাচিউর ব্রেন। হ্যাঁ, আমরা বলেছি যে রেসপিরেটরি ফাংশন খুব ভালোভাবে ডেভেলপ হওয়ার জন্য 34 উইকস লাগে, 34 উইকসের আগে যদি কারো হয়ে যায় সেক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে। আর ব্রেন ডেভেলপটা হয় কিন্তু মানে একবারে টার্মের কাছাকাছি সময় ব্রেন ডেভেলপ হয়। এখানে যদি আমরা দেখি ব্রেন ইজ দ্য লাস্ট মেজর অর্গান টু ম্যাচুর ইন বেবি, মানে বাচ্চাদের মধ্যে সবচেয়ে সর্বশেষ যে অর্গানটা মানে ম্যাচুরিটি যে অর্গানে ম্যাচুরিটি ডেভেলপ হয় সেটা হচ্ছে ব্রেন। অনেক সময় দেখা যায় কি ইম্যাচিউর ব্রেন কন্টিনিউ টু ডেভেলপ ইভেন আফটার দ্য টাইম অফ বার্থ। যদি প্রিম্যাচিউরলি যদি বাচ্চা হয়ে যায় তার যদি ব্রেন ডেভেলপ না হয়, তো কিছু রিসার্চে দেখা গেছে যে বাচ্চা হয়ে যাওয়ার পরেও কি হচ্ছে সেখানে মানে ব্রেন ডেভেলপ হচ্ছে। এরপরে যেটা একটু দেখে নেবেন যে ইভেন এট 35 উইকস দ্য বেবিজ ব্রেন অনলি 2/3 হোয়াট ইট উইল এট টার্ম, মানে 40 সপ্তাহের মধ্যে যে ব্রেনের যে ম্যাচুরিটিটা ডেভেলপ হয়, আমরা যদি 35 উইকসে যদি একটা বাচ্চার লক্ষ্য করি যে একটা বাচ্চা 35 উইকসের মধ্যে তার বাচ্চা জন্মগ্রহণ করলো, আর একটা বাচ্চা 40 উইকসের মধ্যে, তো 35 উইকসের মধ্যে শুধুমাত্র 2/3 অফ দ্য ব্রেন ডেভেলপ হয়। তার মানে 35 উইকসের মধ্যে 2/3, আর 35 থেকে যে সর্বশেষ যে 5 উইকস আছে সেখানের মধ্যে 1/3 ব্রেন ডেভেলপ হয়। তো যদি একটা বাচ্চা 35 উইকসের মধ্যে হয়ে যায় তাহলে তার কিন্তু ব্রেন ডেভেলপের যে পরিমাণ দরকার তার কিন্তু 1/3 কমে গেছে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে 35 উইকসের মধ্যে অনেকে আসলে ডেলিভারি করে ফেলে, তো এইটা কিন্তু উচিত না। মিনিমাম 37 উইকস করতে হবে। 35 উইকসের মধ্যে ব্রেনের 2/3 ডেভেলপ হয়, 1/3 কিন্তু 35 উইকসের পরে হয়। সেক্ষেত্রে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে যাতে করে মিনিমাম 37 উইকস চলে যায়। 37 উইকস চলে গেলে মনে বলা হয় যে মোটামুটি এটা সেফ। লং টার্ম ইফেক্ট অফ ফ্রি টার্ম বার্থ, এখন লং টার্ম ইফেক্ট ফ্রি টার্ম বার্থে আমরা কিছু শর্ট টার্ম ইফেক্ট দেখলাম যে ব্রেন ডেভেলপ হয় না, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, আর কিছু সমস্যা। এখন লং টার্ম ইফেক্ট কি কি হতে পারে? তো ফ্রি টার্ম বেবিজ ক্যান সাফার লাইফ লং ইফেক্টস সাচ এজ সেরেব্রাল পালসি হতে পারে, তাদের মেন্টাল রিটার্ডেশন হতে পারে। মেন্টাল রিটার্ডেশনটা এটা একটু মানে তাদের মেমোরি ডেভেলপ হবে আস্তে আস্তে, দেখা যাচ্ছে তাদের বুদ্ধি জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো একটু কম হবে। সেজন্য ফ্রি টার্ম বেবি মেন্টাল রিটার্ডেশনটা একটু, এই জন্য যখন কোনো একটা বাচ্চা আপনার কাছে আসবে যে বাচ্চাদের যে কোনো সমস্যা নিয়ে আসবে, এক্ষেত্রে বাচ্চা মায়ের থেকে হিস্ট্রি নিতে হবে, যে তার মানে বার্থ হিস্ট্রিটা নিতে হবে, এবং তার জেস্টেশনাল এজ মানে কত উইকস সে ছিল ওইটা একটু নিতে হবে, ওই হিস্ট্রিটা একটু নিতে হবে। ওই হিস্ট্রিটা যদি নেওয়া না হয় তাহলে অ্যাকচুয়ালি বলা যাবে না, মানে তার প্রপারলি তার ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস করাটাতে একটু অসুবিধা হবে। সেই জন্য বাচ্চারা যখন আসবে কোনো অসুবিধা নিয়ে সেকেন্ড ভার্সন নিয়ে আসুক, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসুক, অথবা পুর মেমোরি, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চার মানে ম্যালনিউট্রিশন, এরকম যে কোনো সমস্যা নিয়ে আসুক, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এক্ষেত্রে বাচ্চার মানে মায়ের থেকে হিস্ট্রিটা নিতে হবে যে বাচ্চা কত সপ্তাহ পরে জন্মগ্রহণ করছে, এই হিস্ট্রিটা এখানে অনেক ইম্পর্টেন্ট। তাহলে মেন্টাল রিটার্ডেশন হতে পারে, ভিজুয়াল প্রবলেম হতে পারে, এরপরে হিয়ারিং ইম্পায়ারমেন্ট হতে পারে,
এখানে একটা ইম্পর্টেন্ট কথা, বেবিজ বর্ন অনলি এ ফিউ উইকস আর্লি লেট প্রিটার্ম, যে 34 থেকে 34 উইকস এর মধ্যে, মানে 34 থেকে 36 উইকস এর মধ্যে বাচ্চা হয়ে গেছে, আমরা টার্মটা হিসাব করি আমরা 37, তাহলে 37 এর আগে মানে 34 এ কিন্তু লাংস ডেভেলপ হয়, কিন্তু ব্রেন ডেভেলপ ফুললি হয় না, ব্রেন ডেভেলপের 1/3 ব্রেন ডেভেলপ হয় 35 উইকস এর পরে। এখন বাচ্চা যদি 34 থেকে 36 উইকস এর মধ্যে হয় তাহলে তার কিছু লং টার্ম ডিফিকাল্টি থাকে, যেমন কি কি থাকতে পারে, তার বিহেভিয়ার এন্ড সোশ্যাল ইমোশনাল প্রবলেম থাকতে পারে, লার্নিং ডিফিকাল্টি থাকতে পারে। হ্যাঁ, অনেক বাচ্চা মা এসে বলে যে ওর পড়াশোনা মনে রাখতে পারে না এবং ওর বুদ্ধি শুদ্ধি কম, এগুলো অনেক বলে থাকে। তাদের ক্ষেত্রে হিস্ট্রি নিলে দেখা যাবে যে তাদের মানে লেট প্রিটার্ম বেবি ছিল কিনা সেটা একটু এক্সক্লুড করতে হবে। এরপরে ইনক্রিজ রিস্ক অফ কন্ডিশন সাচ এস অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা কিছু সাইকোলজিক্যাল কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমও তাদের ক্ষেত্রে হতে পারে। টার্ম বেবি আমরা কখন বলবো? টার্ম বেবি আমরা বলি 37 উইকস এর মধ্যে। 37 উইকস এর মধ্যে মোটামুটি ব্রেন ফাংশন, লাং ফাংশন এগুলো খুব মানে ভালোভাবে ডেভেলপ করে, সেজন্য সেই ক্ষেত্রে এটাকে টার্ম বেবি বলা হচ্ছে। তাহলে একটা টার্ম বেবির মানে হেলদি বেবি আমরা মানে কতটুকু হলে টোটালি আমরা বলতে পারবো যে সেই হেলদি বেবি? নরমাল ওয়েটটা যদি তার 2.5 কেজির উপরে হয়, হ্যাঁ, যদি 2.5 কেজির উপরে যদি বাচ্চার ওজন হয় তাহলে এটাকে হেলদি বেবি বলা যায়। 4 কেজি পর্যন্ত নরমাল, আর 4 কেজি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে একটু ওজন বেশি বলা যেতে পারে। লো বার্থ ওয়েট এলবিডব্লিউ বেবি কাদেরকে বলা হয়? যদি বাচ্চার ওজন মানে 2.5 কেজি কম হয়, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে এটাকে এলবিডব্লিউ বেবি বলা হয়। আর যদি 1500 গ্রামে কম হয়, এটা মিনিমাম যাদের 32 উইকস অথবা টুইন বেবি যাদের হয়, হ্যাঁ, মাল্টিপল প্রেগন্যান্সির ক্ষেত্রে সেক্ষেত্রে বাচ্চার ওজন কম হতে পারে 1500 গ্রামের মানে 1.5 কেজি কমে হয়ে যায়, তখন সেটাকে ভেরি লো বার্থ ওয়েট বলা হয়। আর যদি 1 কেজির নিচে হয় তাহলে সেটার বাচ্চার ওজন যদি 1 কিলোগ্রামের নিচে হয় তাহলে সেটাকে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বলা হয়। এই বাচ্চাগুলো একটু মানে কম সার্ভাইভ করে, করলেও এদের ক্ষেত্রে ইনফেকশনের পরিমাণটা অনেক বেশি থাকে, দীর্ঘদিন 5 মাস খানেকের মতো তাদের দেখা যাচ্ছে এনআইসিইউ সাপোর্ট লাগে। এখন এলবিডব্লিউ বেবির কনসিকুয়েন্স কি? তো এলবিডব্লিউ বেবির ক্ষেত্রে মানে অনেকগুলো কনসিকুয়েন্স থাকে। তো এদের ক্ষেত্রে একটু আগে আমরা যেগুলো পড়ে আসছিলাম যে ফিটার্ম বেবির ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, এলবিডব্লিউ ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়, যেদের নিউনেটাল মর্টালিটি রেটটা বেশি, মরবিডিটির পরিমাণ বেশি। এরপরে হচ্ছে একটা নরমাল বাচ্চা থেকে মানে যে বাচ্চাটা নরমাল ওয়েট নিয়ে আসছে তার থেকে যাদের এলবিডব্লিউ তাদের 20 টাইমস মানে রিস্ক বেশি সবগুলোতে, ডেথ রেট অথবা মানে আদার্স ডিজিজ এগুলো তারা 20 টাইমস রিস্কে থাকে। ক্রাইটেরিয়া অফ এ হেলদি নিউবর্ন বেবি, একটা নিউবর্ন বেবি যে সে হেলদি হলো কিনা এটা আমরা নিউনেটোলজির মধ্যে আরো একটু ডিটেইলস আলোচনা করব। এখানে জাস্ট একটু শুনে রাখেন যে বাচ্চাটা নিউবর্ন বেবিটা সে হেলদি কিনা সেটা বোঝার জন্য যে বর্নের টাইম কত সপ্তাহে হয়েছে, 37 উইকসে হয়েছে কিনা, জন্মটা 37 উইকসে। এরপরে ক্রাইড ইমিডিয়েটলি আফটার বর্ন, মানে একটা বাচ্চা হেলদি হওয়ার জন্য তার জন্মের সাথে সাথে তার কান্না করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যদি 1 মিনিট পরেও কান্না করে সেটা কিন্তু পিএনএ বেবি হয়ে যাবে, পেরিনেটাল অ্যাসফাক্সিয়া। যদি কান্না করতে দেরি হয়, আনকনসাস থাকে, সেক্ষেত্রে তখন যদি কনভার্সন থাকে তখন পিএনএ স্টেজ 2, আর যদি বাচ্চা আনকনসাস থাকে তখন পিএনএ স্টেজ 3 তে চলে যাবে। সেজন্য বাচ্চার মানে ইমিডিয়েটলি এই 4টা পয়েন্ট একটু মানে জিজ্ঞেস করতে হবে যে বাচ্চার কত সপ্তাহে হয়েছে, বাচ্চার ওজন কতটুকু, এরপরে ইমিডিয়েটলি জন্মের পর কান্না করছে কিনা, এবং দেখতে পিঙ্কি অ্যাপিয়ারেন্স কিনা, পিঙ্ক কালার কিনা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। এখন নিউবর্ন ইনফ্যান্ট নিউনেট, এই নিউবর্ন ইনফ্যান্ট ও নিউনেট ইজ কতদিনের মধ্যে আমরা নিউবর্ন বলবো এতটুকু এখানে বলা হয় যে আন্ডার 28 ডেজ অফ এজ, 28 দিনের নিচে হলে এখন নিউবর্ন ইনফ্যান্ট বলা হয় অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও। আর চিলড্রেন বলা হয় কত? 1 মান্থ টু 18 ইয়ার্স ওল্ড, 1 মাস থেকে 18 বছর বয়স পর্যন্ত বাকি সবাইকে এখন রিসেন্ট ডাব্লিউএইচও ক্রাইটেরিয়াতে সবাইকে চিলড্রেন বলা হয়। তো এক এক বয়সে এক একটা ট্রিটমেন্ট প্রটোকল আছে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। তো নরমাল হার্ট রেট বাচ্চাদের ক্ষেত্রে কতটুকু থাকবে, হার্ট রেটটা একটু জানা দরকার, কারণ জ্বরের সময় ট্যাকিকার্ডিয়া হয়ে যায়, বাচ্চা যদি ফিভার হয় তাহলে ফিভারে ট্যাকিকার্ডিয়া হয়, সেজন্য নরমাল হার্ট রেটটা জানলে বুঝতে পারবেন যে ট্যাকিকার্ডিয়া নাকি এটা নরমাল। তো নিউবর্নের নরমাল হার্ট রেট 120 থেকে 160 পর্যন্ত থাকতে পারে। ইনফ্যান্ট মানে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত এটা আপনার 80 টু 140 থাকতে পারে। আর 1 থেকে 3 বছর পর্যন্ত টুডলারদের ক্ষেত্রে 80 টু 130। তো এবারে যদি আমরা বলি যে এখানে বাচ্চাদের 6 থেকে 12 বছর পর্যন্ত এখানে মোটামুটি 100 এর কাছে 100 110 এমন থাকতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে 100 এর উপরে চলে গেলে কিন্তু ট্যাকিকার্ডিয়া না। হ্যাঁ, তো আপনাদের কাছে যেসব বাচ্চাগুলো আসবে সেগুলো হয়তো 1 থেকে 3 বছর অথবা 3 থেকে 5 বছর এগুলো আসবে। তো এবারে একটা মনে রাখেন যে হার্ট রেট 120 এর উপরে চলে গেলে ট্যাকিকার্ডিয়া বলতে পারবেন মোটামুটি, আর বাকি না হলে নরমাল। রেসপিরেটরি রেটটা ইনফ্যান্ট 12 মাসের আগ পর্যন্ত রেসপিরেটরি 30 টু 60 পর্যন্ত হতে পারে, এভারেজ 35 থাকে। এরপর 1 টু 3 ইয়ার 24 টু 40 বেড পার মিনিট। এরপরে প্রি স্কুল যারা আছে 4 থেকে 5 বছর বয়সে তাদের ক্ষেত্রে 22 টু 34। আর স্কুল এজের মধ্যে 6 টু 6 থেকে 12 বছর বয়সের মধ্যে সেখানে এটা একটু জানাটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চার ওজন কতটুকু হবে, ওয়েট অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুযায়ী বাচ্চার ওজন, হ্যাঁ, এটা কতটুকু হবে। আমরা নরমালি এতটুকু জানি যে 1 বছরে হবে 10 কেজি। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি এই যে 6 মাস বয়সের সময় হয় 7.5 কেজি, মানে জন্মের প্রথম মাস থেকে যদি আমরা হিসাব করি প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত 1.5 কেজি করে বেশি থাকবে। ধরেন বাচ্চার বয়স যদি হয় 1 মাস, তার ওজনটা হবে নরমাল ওজন হবে 2.5 থেকে 3.5 কেজি। যদি 2 মাস হয় তাহলে সেটা হবে 3.5 থেকে 4.5 কেজি। 3 মাস হলে 5.5 কেজি। হ্যাঁ, 4 মাস হলে 6.5, 5 মাস থেকে 6 মাস সেটা 7.5, মানে 1.5 কেজি। তার মাস থেকে 1.5 থেকে 2 কেজি বেশি থাকবে নরমাল প্রথম 1 বছর পর্যন্ত। 1 বছর পর থেকে আপনার 7 বছর পর্যন্ত প্রতি বছর 2 কেজি করে বাড়বে। একবারে খুব যদি সিম্পলি মনে রাখেন তাহলে মানে প্রথম 1 বছরে হবে 10 কেজি, এরপরে প্রতি বছর 2 কেজি করে বাড়বে। দেখেন এখানে 18 মান্থ ডিভাইডেড বাই 2 প্লাস 4, বাচ্চার মানে প্রথম মাস থেকে নিয়ে 12 মাস বয়স পর্যন্ত এগুলো কি কোনো ক্যালকুলেশনের দরকার নেই। আপনারা শুধু এতটুকু মনে রাখবেন যে বাচ্চার যত মাস তার থেকে 1.5 কেজি বেশি থাকাটা হচ্ছে নরমাল প্রথম 1 বছর, এর প্রথম ইয়া পর্যন্ত 9 মাস পর্যন্ত। কিন্তু 1 বছরের মধ্যে যদি 10 কেজি থাকে তাহলে সেটাও নরমাল। এখন ধরুন বাচ্চার ওজন বয়স হচ্ছে 6 মাস, 6 মাসের মধ্যে মিনিমাম তার ওজন থাকতে হবে 6 কেজির উপরে, কিন্তু 6 মাস বয়স তার ওজন 4 কেজি, তাহলে সেটা নরমাল না, সেটা আন্ডারওয়েট। হ্যাঁ, বাচ্চার ওজন বয়স হচ্ছে 7 মাস, তাহলে তার ওজনটা 7 থেকে 8 হবে, কিন্তু যদি 7 এর নিচে থাকে 6 কেজি তাহলে সেটা অ্যাবনরমাল, মানে তার আন্ডারওয়েটে আছে। বাচ্চার বয়স হচ্ছে ধরুন মোটামুটি 10 মাস, কিন্তু তার ওজনটা হচ্ছে 8 কেজি, তাহলে সেটা অ্যাবনরমাল। তাহলে প্রথম বছর হবে বাচ্চার ওজন 10 কেজি। এখন একটা বাচ্চা বয়স হয়ে গেল 2 বছর, এখন 2 বছর বয়সে বাচ্চার ওজনটা যদি হয়, যাদের মাইক্রোফোনটা ওপেন এটা একটু মিউট করে রাখেন, ডিস্টার্ব হচ্ছে।
তাহলে আমরা বললাম যে প্রথম 1 বছরে ওজন হবে 10 কেজি, এরপরে প্রতি বছর 2 কেজি করে বাড়বে। এখন 3 বছরের একটা বাচ্চা, তাহলে প্রথম বছর 10 কেজি, 3 বছরে তার ওজন হতে হবে 14 কেজি। যদি 14 কেজি না হয়, তার ওজন 3 বছরের বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তাহলে সেটা আন্ডারওয়েট। এতটুকু মনে রাখবেন যে প্রথম 1 বছরে 10 কেজি, এরপরে প্রতি বছর 2 কেজি করে বেশি থাকতে হবে। আর মাসের হিসাবে প্রথম 1 বছরের বাচ্চাগুলোটা মনে রাখবেন যে তার বয়স যত মাস, তার মিনিমাম তত কেজি হতে হবে, অথবা তার থেকে 1-1.5 কেজি বেশি হতে হবে, এর থেকে কম হবে না। প্রথম মাসে 2.5 কেজি, এটা তো মনে থাকবে। তাহলে প্রথম মাসে 2.5 কেজি, পরের মাসে 3.5, দ্বিতীয় মাসে 3.5 কেজি, তৃতীয় মাসে 3 নম্বর মাসে 4.5 কেজি, এভাবে আপনারা একটু হিসাব করবেন। এখন আমরা দেখি যে কমন পিডিয়াট্রিক প্রবলেম অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুযায়ী যে আমাদের যে বাচ্চাগুলো ওয়ার্ডে কিংবা ইমার্জেন্সিতে অথবা আপনার চেম্বারে যে বাচ্চাগুলো পাবেন, বয়স অনুযায়ী কি কি সমস্যা নিয়ে বাচ্চাগুলো আসতে পারে, প্রেজেন্ট করতে পারে, এটা একটু দেখি। ইমিডিয়েটলি আপনার বার্থ যে সমস্যাটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পিএনএ বেবি, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। বাচ্চাকে নিয়ে আসবে যে ও কান্না করে না, কারণ ও কইছে 1 ঘন্টা আগে সিজারের সেকশনের মাধ্যমে হয়েছে, অথবা এনবিডি মাধ্যমে হয়েছে, বিভিন্ন হিস্ট্রি দিবে, অথবা গ্রাম অঞ্চলে বলবে ছোট সিজার, ওখানে যে তারা এপিসিওটমিটাকে ছোট সিজার বলে থাকে আর কি। হ্যাঁ, যে বাচ্চা এখানে যে অবস্ট্রাকটিভ লেবার যে হিস্ট্রি থাকবে, তো এই বাচ্চাগুলো যে হঠাৎ আপনি চেম্বারে বসা, অথবা আপনি কোনো ইনডোরে আছেন, ইনডোরে সেখানে বাচ্চা নিয়ে আসছে, কি সমস্যা, সে হওয়ার পর থেকে কান্নাকাটি করতেছে না, অথবা বডিটা তার সাইনাস হয়ে আছে, যে সেখানে মধ্যে পিঙ্ক কালার নাই, বাচ্চা দেখতে মোটামুটি পুরো বডিতে তার সাইনোসিস হয়ে আছে, এরকম হতে পারে। তাহলে মেইনলি আসবে যে সে কান্নাকাটি করে না, তাকায় না, এরকম সমস্যা নিয়ে পিএনএ বেবিগুলো আসতে পারে। তো পিএনএ 3টে স্টেজ আছে, ওটা পিএনএ ক্লাসে আলোচনা হবে। নিউনেটাল সেপসিস, এটা জন্মের 1 থেকে 2 দিন পরে আসতে পারে। কিভাবে বুঝবেন যে বাচ্চা কালকে ঠিক ভালোই ছিল, আজকে এসে কিছু খাচ্ছে না? হ্যাঁ, বাচ্চা বলবে যে দুধ খাচ্ছে না, এবং কান্নাকাটি করতেছে, তাকায় না ভালোভাবে, এবং জ্বর থাকবে বাচ্চা। তো নিউনেটাল সেপসিস, রিল্যাক্টেন্ট টু ফিড, মানে বাচ্চাগুলো কিছুই মুখে দিবে না, এবং তার শাকিং রিফ্লেক্সটাও একটু কমে যাবে, তার আদার্স যে রিফ্লেক্সগুলো আছে সবগুলো কিছুটা কমে যাবে। নিউনেটাল সেপসিস, আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটালে রেখে অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট লাগে, ফ্লুইড ম্যানেজমেন্ট লাগে। তো পিএনএ নিউনেটাল সেপসিস, নিউনেটাল জন্ডিসের ক্ষেত্রে এটা বাসায় ম্যানেজমেন্ট করে দেওয়া যেতে পারে, এবং হসপিটাল ম্যানেজমেন্টও লাগে। কাদের ক্ষেত্রে কোনটা লাগবে এটা পরে আলোচনা হবে। অপথ্যালমিয়া নিউনেটারাম নিয়ে আসতে পারে, যে এটা আসে মোটামুটি জন্মের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, ফার্স্ট উইকের মধ্যে আসে। আর বাচ্চার মা নিয়ে আসবে, দেখা যাবে যে তার চোখ মানে খুলতে পারতেছে না, হ্যাঁ, তার আইলিডগুলো ওপেন করতে পারতেছে না, এবং সেখানে মধ্যে পুরুলেন ডিসচার্জ থাকে অপথ্যালমিয়া নিউনেটারামের ক্ষেত্রে। এগুলো দেখা যাচ্ছে যে বাচ্চা ডেলিভারির সময় কিছু ব্যাকটেরিয়ার কন্টামিনেশন হয়, অথবা কিছু ব্যাকটেরিয়ার সংস্পর্শে, ওখানে চোখের মধ্যে এটা ব্যাকটেরিয়াগুলো, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, এটা আলোচনা হবে পরে। অপথ্যালমিয়া নিউনেটারাম নিয়ে আসতে পারে। নিউনেটাল মিলিয়া নিয়ে আসতে পারে। নিউনেটাল মিলিয়াটা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে, কারো ক্ষেত্রে 2 উইকস, এখন দেখা যায় 4 উইকস পর্যন্ত এটা হতে পারে, যে পুরো শরীরের মধ্যে ছোট ছোট মানে র্যাশ উঠে যায়, হ্যাঁ, ব্লিস্টারিং র্যাশ উঠে যায়। তো এই ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে কিছুদিন অবজারভেশনে রাখলে পরবর্তী ভালো হয়ে যায়। এটা আমরা কমন স্কিন কন্ডিশনিং পেডিয়াট্রিক্স ক্লাসে আলোচনা করব। এরপর ইরেদেমা টক্সিকাম নিউনেটারাম, এটাও নিউনেটাল মিলিয়ার মতো একটা মোটামুটি 10 to 15% বাচ্চার ক্ষেত্রে এমন হতে পারে, ফার্স্ট উইক অর সেকেন্ড উইকের মধ্যে পুরো শরীরের মধ্যে র্যাশ উঠে যায়। তাহলে এগুলো ইনফ্যান্ট লাগে, মানে জন্মের পর প্রথম 28 দিনে এই সমস্যাগুলো নিয়ে আসে, এর চেয়ে বেশি তেমন একটা সমস্যা নিয়ে আসে না। এগুলোর উপর আমাদের ক্লাস হবে পরবর্তীতে। ফার্স্ট মান্থ টু 6 মান্থ অফ এজ, প্রথম 6 মাসের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে আসে, ওটা গেলাম আমরা প্রথম 28 দিনের মধ্যে ইনফ্যান্ট লাইফে। আর ফার্স্ট 6 মান্থের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে আসে, সেটার মধ্যে আছে ইনফ্যান্টাইল কোলিক। হ্যাঁ, বাচ্চা শুধু কান্নাকাটি করে, বাচ্চা নিয়ে আসবে, যখন বয়স জিজ্ঞেস করবেন বলবে যে তার 1 মাস হয়েছে, এখন গত 3-4 দিন থেকে সারাক্ষণ কান্নাকাটি করে, বিকেলবেলা কান্না রয়ে যায়, হ্যাঁ, কি হয়েছে আমরা বুঝতেছি না, সবাই একটু মোটামুটি ফ্যামিলির সবাইকে একটা পেনিক দেখাবে, এটা ইনফ্যান্টাইল কোলিক। এরপর কমন কোল্ড, এখন খুবই কমন, ভাইরাল ফিভার নিয়ে আসতে পারে। ভাইরাল ফিভারের মধ্যে বাচ্চার ফ্লু লাইক সিম্পটমস, এরপর ব্রঙ্কিওলাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, রোটাভাইরাল ডায়রিয়া, ডায়পার র্যাশ, নাউসিয়া, ভমিটিং, ফাঙ্গাল ইনফেকশন, আর ওরাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসতে পারে। 6 মান্থ টু 2 ইয়ার্স অফ এজের মধ্যে কি কি সমস্যা নিয়ে আসে, ওখানে মধ্যে ইমপেটিগো নিয়ে আসতে পারে, নিউমোনিয়া, চাইল্ডহুড নিউমোনিয়া, ডায়রিয়া, ডিজেন্ট্রি, এন্টেরিক ফিভার, ইএনটি ইনফেকশন নিয়ে আসে। ইএনটি ইনফেকশন গুলো ইউজুয়ালি 2 বছরের পরে হয়। ওরাল শ্বাস নিয়ে আসতে পারে, কনস্টিপেশন নিয়ে আসতে পারে, ইউটিআই নিয়ে আসতে পারে। 6 মাসের আগে কনস্টিপেশন ইউজুয়ালি হয় না, কনস্টিপেশনের সমস্যাটা 6 মাসের পরে হয়। আর 2 বছরের পরে যেসব সমস্যা, ইএনটি ইয়া অটাইটিস মিডিয়া, এরপরে নাকের বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে, হ্যাঁ, ছোটের সমস্যা, টনসিলাইটিস নিয়ে আসতে পারে 2 বছর পরে। ফিভার, ভাইরাল হেপাটাইটিস, দেখা যাচ্ছে মানে চাইল্ডহুডে হেপাটাইটিস এই ভাইরাসটা একটু কমন। এরপরে গ্রোইং পেইন নিয়ে আসতে পারে, বাচ্চা বয়স 3 বছর, বলবে ও হাঁটতে পারে না, পায়ে ব্যথা করে, হ্যাঁ, গ্রোইং পেইন এটা নিয়ে আসতে পারে। ডেন্টাল প্রবলেম, দাঁতের কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আর কমন স্কিন ডিজিজ যেগুলো 2 বছর পরে হয়, সেগুলোর মধ্যে কিছু আছে, ওইগুলো আলোচনা হবে পরে। এবার আমরা দেখি কমন ড্রাগস which are used in pediatrics জিপি প্র্যাকটিস। পেডিয়াট্রিক জিপি প্র্যাকটিস করতে হলে আপনাকে মানে যে সব ড্রাগস জানতে হবে এমন না, এখানে কিছু সিলেক্টেড কিছু ড্রাগসের নাম আমরা দিয়েছি। এই ড্রাগসগুলো যদি একটু মোটামুটি আয়ত্তে আনতে পারেন, তাহলে চলবে, এটাই এনাফ, এর চেয়ে বেশি কিছু খুব একটা লাগবে না। যেমন বাচ্চা হয়তো কমন কোল্ড নিয়ে আসতে পারে, কমন কোল্ডের মধ্যে ফিভার, এগুলো সবগুলো এখানে, এরপরে ব্রঙ্কিওলাইটিস, ড্রাই কফ, প্রোডাক্টিভ কফ, বিভিন্ন এইসব সমস্যা নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে কয়েকটা ড্রাগ ব্যবহার হয়, এগুলো ডোজ জানলে আমাদের হবে। প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিনের মধ্যে 2টা মনে রাখলে হবে, সেট্রিজিন, কিটোটিফেন। ব্রঙ্কোডাইলেটর, সালবিউটামল, লিভোসালবিউটামল। অ্যাবডোমিনাল প্রবলেম, একটু আগে আমরা বললাম যে বাচ্চা ইনফ্যান্টাইল কোলিক নিয়ে আসতে পারে, হ্যাঁ, অথবা চাইল্ডহুড কোলিক নিয়ে আসতে পারে, বেবি কোলিক, একটা নাম দেওয়া হয়। সেক্ষেত্রে যে ড্রাগসগুলো ব্যবহার হবে, সেটার মধ্যে আছে সিমেথিকন, ডমপেরিডন, এরপরে ফেমোটিডিন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কনস্টিপেশনে ব্যবহার হয়, ডাইসাইক্লোভেরিন, এটা আপনার অ্যান্টিস্পাজমেটিক হিসেবে ব্যবহার হয়, টাইমোনিয়াম মিথাইল সালফেট, অ্যান্টিহেলমিনস, এগুলো অ্যাবডোমিনাল প্রবলেমে ব্যবহার হয়। এনএসআইডি ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আইবুপ্রোফেন ছাড়া আর কোনোটাই ব্যবহার হয় না। তাহলে বাচ্চাদের এনএসআইডিটা মনে রাখবেন, আইবুপ্রোফেন কোন ডোজে দেবো এটা আমরা একটু পরে শিখতেছি। এরপরে বাচ্চাদের ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, গ্রোয়িং পেইনের ক্ষেত্রে লাগতে পারে। এরপরে ভিটামিন এ লাগতে পারে, ভিটামিন বি কমপ্লেক্স, ডি সাপ্লিমেন্টারি। ডি সাপ্লিমেন্টারিটা কিভাবে দেবো, বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায়, ওটা ডোজটা একটু জানা লাগবে। আয়রন সাপ্লিমেন্টারি, আয়রনের ডোজ জানা লাগবে। জিঙ্ক সাপ্লিমেন্টারি ডোজটা জানা লাগবে, ভিটামিন মিনারেলস থেকে এগুলো। আর আদার মেডিকেশনের মধ্যে যেটা আছে, ডায়াজেফামটা শিখতে হবে, কনভালশন মানে ফিব্রাইল কনভালশনের ম্যানেজমেন্টের জন্য ডায়াজেফামটা শিখতে হবে। কফ মেডিকেশনের মধ্যে মানে ড্রাই কফ হতে পারে, প্রোডাক্টিভ কফ হতে পারে। তো ড্রাই কফের ক্ষেত্রে আপাতত এখানে বিউটামিরেট সাইট্রেট, আর প্রোডাক্টিভ কফের মধ্যে এমব্রক্সল, এগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে অ্যান্টিফাঙ্গাল কিছু এজেন্ট, স্টেরয়েডের মধ্যে কোন স্টেরয়েডটা বাচ্চাদেরকে দেওয়া যাবে, এগুলো আলোচনা হবে। অ্যান্টিবায়োটিক্স কি কি জানতে হবে বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স আমরা দিলাম, এখানে মধ্যে সবগুলোই মোটামুটি ব্যবহার হয়, কিন্তু সবচেয়ে কমনলি যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিনটা আমাদের জানতে হবে। সেফিউরিক্সিম, সেফট্রিয়াক্সন, সেফট্রাজিডিন আর অ্যামিকাসিন, এই দুটো অনেক বেশি ব্যবহার হয় নিউনেটদের ক্ষেত্রে, ট্যাজিড ক্যাসিন নামে পাওয়া যায়।
এরপরে আছে আপনার ম্যাক্রোলিডস এর মধ্যে ইরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, প্যারিথ্রোমাইসিন। আর আমরা যদি পুরোকুইনোলোন ধরি তাহলে সেক্ষেত্রে সিপ্রোফ্লোক্সাসিন, লিভোফ্লোক্সাসিন। লিভোফ্লোক্সাসিন এখন সিরাপ বের হয়েছে, তারপর বলা হয় এটাকে রিজার্ভ রাখার জন্য। ওইটা কখন ব্যবহার হবে সেটা আমরা আলোচনা করব। হাইড্রোপিউরান্টোইন, ফ্লুক্লোক্সাসিলিন, স্টাফিলোকোকাল ইনফেকশন যদি অ্যাবসেস হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার হয়। মেট্রোনিডাজোলের অনেক ব্যবহার আছে। মেরোপেনেম, মেরোপেনেম হচ্ছে মানে ইয়ন্স আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস। দেখা যায় যদি আপনার টেজিক ক্যাসিন রেসপন্স না করে তখন কালচার করার আগে কিন্তু মেরোপেনেম বেনকোমাইসিনে চলে যাওয়া হয়। অ্যামিক্যাসিন আর জেন্টামাইসিন। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে এই 20টা অ্যান্টিবায়োটিক্স জানতে হবে মিনিমাম। এখন আমরা যদি দেখি কমন ড্রাগস এন্ড ইটস ডোজ ক্যালকুলেশন। কমন ড্রাগস এন্ড ইটস ডোজ ক্যালকুলেশনটা আমরা দেখি যে পেডিয়াট্রিক ড্রাগস এন্ড ডোজ ক্যালকুলেশন, এটা অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা আলাদা আলোচনা করব। এখানে আমরা কিছু কমন ড্রাগস এর ডোজ ক্যালকুলেশন ফর্মুলাটা আমরা দেখাচ্ছি। তো 3 টাইপস অফ ড্রাগস আর কমনলি ইউজড ইন পেডিয়াট্রিক ওপিডি। ওপিডির আলোচনাটা করি, তারপরে আমরা ইনডোরে যাব। ওপিডি তে ড্রপ, সিরাপ, ট্যাবলেট অর ক্যাপসুল 3 ধরনের ড্রাগ পাওয়া যায়। যে ড্রাগস যে গুলো আছে এগুলো 3 ভাবে ব্যবহার হয়। তো বয়স যদি 1 মান্থ টু 6 মান্থ, এই ক্ষেত্রে ব্যবহার হয় কি মানে ড্রপ। যাদের বয়স 1 মাস থেকে 6 মাসের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে সিরাপের মধ্যে অনেক বেশি পরিমাণ থাকে। ড্রপ আর সিরাপের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি ড্রপের মধ্যে অল্প পরিমাণ লিকুইডের মধ্যে ড্রাগ কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, হ্যাঁ। আর সিরাপের মধ্যে দেখা যাচ্ছে লিকুইডের পরিমাণটা একটু বেশি থাকে, সেজন্য বাচ্চাদেরকে খাওয়াতে সমস্যা হয়। সেজন্য বাচ্চা যাদের বয়স কম 6 মাসের কম মানে 1 মাস থেকে 6 মাসের মধ্যে, তাদের ক্ষেত্রে যদি কোনো ড্রাগ দেওয়া হয় সেটা যদি ড্রপ ফর্মুলা থাকে তাহলে তাকে ড্রপ ফর্মুলাতে দেওয়া হবে। আর যদি 6 মাস থেকে 6 বছর বয়সের মধ্যে দেখা যায় সিরাপ, 6 বছরের পরে যদি বাচ্চা ট্যাবলেট ক্যাপসুল এগুলো যদি খাইতে পারে তাহলে তাকে ট্যাবলেট ক্যাপসুল দেওয়া হবে, আর না পারলে তাহলে তাকে সিরাপ দেওয়া হবে। এখানে একটা মানে ড্রপের একটা ছবি দেওয়া হলো, দেখেন এখানে মধ্যে একটা চামচ দেওয়া হলো, হ্যাঁ 1 TSF আমরা যেটা বলি, একটা টিস্পুন যেটাকে বলা হয়। এখানে ওষুধের সাথে যে চামচটা দেওয়া হয় সেটাকে 1 TSF বলা হয়। এখন এই চামচটার পরিমাণ জানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আগে আমরা ড্রপটা জানি। ড্রপের মধ্যে কি থাকে, যে এখানে 5 ml পর্যন্ত মার্ক করা থাকে, একটা ড্রপের মধ্যে 5 ml পর্যন্ত মার্ক করা থাকে। এখন আপনি একটা বাচ্চাকে কতটুকু ওষুধ দিবেন ডোজ ক্যালকুলেশনের পরে সেটা আপনার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিতে হবে যে 1 ml অথবা 2 ml অথবা 3 ml কতটুকু দিবেন, হ্যাঁ। 1 ml সমান কতটুকু 15 ড্রপ, এটা একটু মনে রাখতে হবে। যে হয়তো বাচ্চার মা আপনি গ্রাম অঞ্চলে আছে, তাকে 2 ml বলছেন বুঝে না, বা 1 ml বলছে বুঝতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে 15 কোটা এটা লিখে দিবেন। অথবা যদি কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডোজ কনসেন্ট্রেশনটা 1 ml এর চাইতে একটু বেশি আসছে, সাপোজ 1.5 ml আসছে, তাহলে সেক্ষেত্রে তাকে সেটা 1.5 ml কত হয়, 1 ml যদি 15 ফোঁটা হয় তাহলে 1.5 ml 22 ফোঁটা অথবা 23 ফোঁটা আপনি সেটা একটু উল্লেখ করে দেবেন। এই যে স্পুন গুলো যে থাকে এখানে একটার মধ্যে 5 ml পরিমাণ থাকে, মানে আমাদের বাংলাদেশের মধ্যে ওষুধের সাথে যে কোনো ড্রাগের সাথে যে স্পুন গুলো দেওয়া থাকে এগুলো সবগুলো মেজারমেন্ট হচ্ছে মানে ম্যাক্সিমাম মধ্যে, কিছু মধ্যে আর কিছু থাকে অন্য রকমের কিছু থাকে, কিন্তু এরকম যেগুলো থাকে এগুলোর মধ্যে 5 ml পর্যন্ত থাকে, এগুলো মেজারমেন্ট হচ্ছে 5 ml। তাহলে এরকম যদি চামচের মধ্যে যদি দিতে হয় সেক্ষেত্রে আপনি লিখে দিবেন যে 1 চামচ যদি 5 ml হয়, এখন বাচ্চা ডোজ যদি পায় মানে তারপর ডোজ পরিমাণ যদি 2.5 ml হয় তাহলে সেখানে উল্লেখ করে দিবেন হাফ চামচ। যেখানে চামচ দিবেন সেখানে 2.5 ml লিখবেন না, 2.5 ml লিখবেন না, সেখানে হাফ চামচ অথবা 2/3 TSF এভাবে লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখি 1 TSF = 5 ml আর 1 ml = 15 ড্রপ। এখন কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। যে আমরা যে প্যারাসিটামলের এক্সাম্পলটা আমরা একটু দেখি, যে প্যারাসিটামল, নাপা, এক্স, রেনোভা বিভিন্ন নামে পাওয়া যায়। এখন প্যারাসিটামলের ডোজটা কতটুকু? প্যারাসিটামলের ডোজটা হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 6 ঘন্টা পর পর। মানে একটা বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, সাপোজ বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তাহলে তাকে আপনি প্যারাসিটামল দৈনিক 4 বার দেওয়া যায়। আগে এতটুকু মনে রাখি যে প্যারাসিটামলের ডোজ হচ্ছে দৈনিক 4 বার। কতটুকু দেবো বাচ্চাদের ক্ষেত্রে? আমরা 15 মিলিগ্রাম করে, 15 মিলিগ্রাম করে আমরা বাচ্চাদেরকে প্যারাসিটামলের ডোজ দেবো। এখন মেজারমেন্টটা কি হবে, যে 1 চামচের মধ্যে থাকে 5 ml, তাহলে 1 চামচ প্যারাসিটামল যে বাংলাদেশের মধ্যে যেগুলো পাওয়া যায় এগুলো 1 চামচে 120 মিলিগ্রাম থাকে। একটা সহজ বিষয় মনে রাখবেন যে আমাদের দেশে যে ওষুধগুলোর যে চামচ থাকে ম্যাক্সিমামের ক্ষেত্রে 1 TSF সমান 120 মিলিগ্রাম অথবা 100 মিলিগ্রাম থাকে ম্যাক্সিমামের ক্ষেত্রে, এটা একটু মনে রাখবেন। তাহলে একটা বাচ্চাকে আপনি বাচ্চার প্রথম যে জিনিসটা মনে রাখবেন যে প্যারাসিটামলের ডোজটা হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এখন আমাদের যে চামচগুলো আছে এখানে 1 চামচের মধ্যে থাকে 1 চামচ সমান 5 ml, 5 ml এর মধ্যে থাকতেছে 120 মিলিগ্রাম। তাহলে প্যারাসিটামলের সিরাপের 5 ml সমান 120 মিলিগ্রাম, প্যারাসিটামল সিরাপ 5 ml সমান 120 মিলিগ্রাম। 1 ml সমান কতটুকু হবে? 1 ml সমান 24 মিলিগ্রাম হয়। তাহলে আমরা এখানে হিসাবের সুবিধার্থে এখানে আমরা 25 লিখছি, হ্যাঁ। তাহলে প্যারাসিটামলের 1 ml সমান 25 মিলিগ্রাম, 5 ml সমান 120 মিলিগ্রাম। এতটুকু একটু মনে রাখি। 8 কেজি বাচ্চা প্রতি বেলায় আমাদের কতটুকু পাবে? 8 × 15 সমান 120 মিলিগ্রাম। তাহলে সে প্রতি বেলায় 1 চামচ করে পাবে। একটু মনোযোগ দিলে এটা বুঝতে পারবেন। ধরুন একটা বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি, তাহলে বাচ্চার ওজন যদি 8 কেজি হয় তাহলে বাচ্চা প্রতি কেজির জন্য 1 কেজির জন্য হচ্ছে 15 মিলিগ্রাম, তাহলে 8 কেজির জন্য হচ্ছে 120 মিলিগ্রাম। তো আমরা জানি প্যারাসিটামলের 1 চামচের মধ্যে থাকে 120 মিলিগ্রাম। তাহলে বাচ্চার ওজন যদি 8 কেজি হয় তাহলে সে 120 মিলিগ্রাম পাবে, আমরা তাকে 1 চামচ করে দিতে হবে। এটা প্যারাসিটামলের ডোজটা একটু এভাবে মনে রাখবেন যে প্রতি কেজিতে হচ্ছে 15 মিলিগ্রাম, তাহলে 1 চামচে থাকে 120 মিলিগ্রাম। এখন আমার বাচ্চার ওজন যদি 8 কেজি হয় তাহলে 8 কেজি বাচ্চাকে আমরা 8 × 15 120 মিলিগ্রাম দেবো, তাহলে বাচ্চা প্রতি বেলায় 1 চামচ করে পাবে, প্রতি বেলায় 1 চামচ করে পাবে। তাহলে 8 কেজিতে যদি 1 চামচ করে পায়
12 কেজিতে কতটুকু পাবে? 1.5 চামচ। আর বাচ্চার ওজন যদি 16 কেজি হয় তাহলে পাবে 2 চামচ করে পাবে। 2 চামচ করে দৈনিক 4 বার। এখন দৈনিক 4 বার ওষুধ খাওয়ানোটা তো অনেক ঝামেলার ব্যাপার, যাদের ক্ষেত্রে জ্বর অনেক বেশি প্রথমে 1-2 দিন, সেক্ষেত্রে হয়তো দৈনিক 4 বার করে লাগে। আর জ্বর একটু কমে গেলে সেক্ষেত্রে দৈনিক আপনি 3 বার দিতে পারেন। সেক্ষেত্রে যদি 3 বার দেন তাহলে একটু, যেমন 3 বার যদি দেন 8 কেজির ক্ষেত্রে আপনি 1 চামচের চাইতে একটু বেশি দিতে পারবেন, 1.5 চামচ করে দিতে পারবেন। সাপোজ 8 কেজিতে দৈনিক যদি আপনি 4 বার দেন তাহলে প্রতিবার 1 চামচ করে 4 বেলায় 4 চামচ। এখন যদি আপনি 4 বেলা না দিয়ে 3 বেলা দিতে চান তাহলে আপনি 3 বেলা যদি দিতে চান তাহলে আপনি 1.5 চামচ করে দিয়ে দেন, প্রতি বেলায় 1.5 চামচ করে হলে 3 বেলায় মানে দিয়ে দিলে হবে, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম ডোজ অফ প্যারাসিটামল কতটুকু? এখানে অনেকগুলো গাইডলাইন 30 মিলিগ্রামের কথা বলে, যে দৈনিক ম্যাক্সিমাম 30 মিলিগ্রাম পার কেজি, সরি 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। একদিনে আমরা সর্বোচ্চ 60 মিলিগ্রাম পার কেজি পার ডে দেওয়া যাবে। আর প্রতি ডোজের মধ্যে ম্যাক্সিমাম 15 থেকে 30 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়, ওই ক্ষেত্রে টক্সিসিটি ডেভেলপ করে না। এখানে আমরা একটা সিনারিও দেখি, যেখানে মাদিহা, তার 13 মাস বেবি, 10 কেজি ওয়েট, সাফারিং ফ্রম ফিভার, তার টেম্পারেচার হচ্ছে 101। এখন আপনি তাকে প্যারাসিটামল দিতে চাচ্ছেন, কিভাবে লিখবেন? 10 কেজি, তার ওজন হচ্ছে 10 কেজি। তাহলে আমরা জানি 1 কেজিতে সে কতটুকু পাবে? 15 মিলিগ্রাম। 10 কেজিতে কতটুকু পাবে? 10 × 15, 150 মিলিগ্রাম। ঠিক আছে, এখন 150 মিলিগ্রাম হলে 1 চামচে থাকে 120 মিলিগ্রাম। এখন 1 চামচ দিলে আপনার হচ্ছে না, তাহলে আপনি তাকে 1.5 চামচ করে দৈনিক 3 বার দেন, মানে 1 চামচের চেয়ে আপনার বেশি দিতে হবে। তাহলে তাকে আপনি 1.5 চামচ করে দিনে 4 বার অথবা 1.5 চামচ করে দিনে 3 বার দিলে হবে। আপনার হিসাব করতে হবে যে 8 কেজিতে 1 চামচ, এখন যদি 10 কেজি হয়ে যায়, 8 কেজিতে 1 চামচ, এটা দৈনিক 4 বার। এখন যদি 10 কেজি হয় তাহলে আপনার 1 চামচ থেকে একটু বাড়াই দিবেন, কতটুকু বাড়াবেন? মানে 1 চামচ আরেক চামচের 4 ভাগের 1 ভাগ। তো ওইভাবে নিতে গেলে খুব একটু কষ্ট হয়ে যায়, আপনি আরেকটু বাড়ায় 1.5 চামচ করে দৈনিক 4 বার না দিয়ে দৈনিক 3 বার দিয়ে দেন, এনাফ। তাহলে 10 কেজিতে আমাদের নরমালি 1.5 চামচ পাবে 12 কেজি ওজন হলে, সেটা হোক দৈনিক 4 বার। আর যদি আমি 1.5 চামচ করি 3 বার, 10 কেজিতে যদি আমি 1.5 চামচ দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা 3 বার দেবো, মানে ফ্রিকোয়েন্সিটা একটু কমাই দেবো। আরেকটা সিনারিও দেখেন, এখানে সাফওয়ানা, তার বয়স হচ্ছে 2 মাস, ওজন হচ্ছে 4 কেজি। এখন তার জ্বর, এখন আপনি তাকে প্যারাসিটামল দিতে চাচ্ছেন, তাকে কিভাবে প্যারাসিটামল দিবেন? যে তার বয়স হচ্ছে 2 মাস, 4 কেজি ওজন। তাহলে যদি 4 কেজি ওজন হয়, 2 মাস হয়, তাহলে আমরা জানি 6 মাস পর্যন্ত আমরা ড্রপ দেবো। তাহলে নাপা কি কি পাওয়া যায়? নাপা ড্রপ পাওয়া যায়, নাপা সিরাপ পাওয়া যায়, নাপা সাপোজিটরি পাওয়া যায়, নাপা ট্যাবলেট পাওয়া যায়। তাহলে যেহেতু 2 মাস বয়সের একটা বাচ্চা, তাকে যদি 4 কেজি হয়, তাহলে এখানে একটা জিনিস দেখেন, সাফওয়ানাকে আপনি দিলেন সিরাপ নাপা, তো ওজন 8 কেজি হলে সে পাবে 1 চামচ। এখন সাফওয়ানার ওজন হচ্ছে 4 কেজি, তাহলে সাফওয়ানাকে আধা চামচ করে দিবেন। তাহলে এটা কি একটা আইডিয়াল প্রেসক্রিপশন হবে কিনা, এটা একটা সিনারিও দিয়ে জাস্ট একটু মাথায় রাখবেন, যে সাফওয়ানার মাত্র 2 মাস বয়সের একটা বাবু, তার ওজন 4 কেজি। এখন এই 2 মাস বয়সের 4 কেজি বাবুটাকে আমাদের নরমালি আমরা নাপা জানি 8 কেজিতে 1 চামচ, তাহলে ওজন যেহেতু 4 কেজি, আমি আধা চামচ দিয়ে দিলাম। কিন্তু এই আধা চামচ দেওয়াটা কি একটা সঠিক প্রেসক্রিপশন হবে কিনা বলেন? ভাইয়া হবে না, কারণ 2 মাস বয়সে হচ্ছে ড্রপ দিতে হবে, পেডিয়াট্রিক ড্রপ। তাকে আমরা ড্রপ দিতে হবে, তাহলে আমরা কি দেবো? তাকে প্যারাসিটামলের ড্রপ ফর্মুলাতে যেতে হবে। তাহলে আমরা এখন দেখি প্যারাসিটামলের ড্রপ ফর্মুলাতে দেখেন 1 ml এর মধ্যে 15 ফোঁটা থাকতেছে। 1 ml 15 ফোঁটা সমান 80 মিলিগ্রাম, মানে জাস্ট মাত্র 1 ml যদি দিই তাহলে আমি 80 মিলিগ্রাম পর্যন্ত পেয়ে যাচ্ছি, মানে অল্প পরিমাণ লিকুইডের মধ্যে অনেক বেশি পরিমাণ ড্রাগ কনসেন্ট্রেশন। ড্রপের সুবিধা হচ্ছে এটাই যে আমি তাকে দেবো অল্প, কিন্তু তার যে ডোজটা দরকার ওই ডোজের জন্য অল্প পরিমাণ লিকুইড দেবো, আর ওই অল্প পরিমাণ লিকুইডের মধ্যে ড্রাগ কনসেন্ট্রেশন অনেক বেশি এবং অল্পতেই তার কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন সাফওয়ানার ওয়েট হচ্ছে 4 কেজি, তাহলে 4 কেজি হলে সে কতটুকু পাবে? 4 15 60, মানে 60 মিলিগ্রাম সে পাবে, প্রতি বেলায় সে 60 মিলিগ্রাম পাবে। এখন 1 ml সমান 15 ফোঁটা, 15 ফোঁটার মধ্যে আছে 80 মিলিগ্রাম, তাহলে তো তার 1 ml ও লাগতেছে না, 1 ml থেকেও কম লাগবে। হ্যাঁ, তাহলে 1 ml সমান 15 ফোঁটা, 5 কেজির বাচ্চা 1 ml পায়। 5 কেজিতে আমরা কতটুকু ধরেন? একটা বাচ্চার ওজন হচ্ছে 5 কেজি, একটু মিনিট করেন তারা ইয়ে করতেছেন। ধরুন একটা বাচ্চার ওজন হচ্ছে 5 কেজি, তাহলে 5 কেজির বাচ্চা প্রতি কেজির জন্য আমরা জানি 15 মিলিগ্রাম, তাহলে 5 কেজির বাচ্চার জন্য 5 15 75, মানে 75 মিলিগ্রাম। তাহলে 1 ml এর মধ্যে থাকে 80 মিলিগ্রাম, তাহলে 75 আর 80 মিলিগ্রাম এটা খুব কাছাকাছি, কোনো অসুবিধা নাই। সেজন্য আমরা ড্রপের ক্ষেত্রে 5 কেজিকে আমরা আইডিয়াল ধরছি, যে 5 কেজির বাচ্চা 1 ml পাবে, 1 ml মানে 15 ফোঁটা। তাহলে কাউকে ড্রপ ফর্মে দিলে প্রতি কেজিতে 3 ফোঁটা করে দিবে। এটা একবারে সহজ, যে আপনারা এত কিছু মনে রাখতে পারেন, এটা বোঝার জন্য একবার বুঝে দিলাম যে আপনি জেনে শুনে এটা দিচ্ছেন। আর সহজে মনে রাখবেন, যদি আপনি ড্রপ ফর্মুলাতে দেন তাহলে প্রতি কেজিতে 3 ফোঁটা। আপনাদের যাদের মাইক্রোফোন গুলো অনেক একটু বন্ধ করলে ভালো হয়। তাহলে এখানে কি বললাম, যে আমরা ড্রপের ক্ষেত্রে শুধু শেষ লাইনটা আমরা এখানে মনে রাখবো, যে প্রতি কেজিতে 3 ফোঁটা করে দিবেন। হিসাবটা কিভাবে করলাম আশা করি সবাই বুঝতে পারছেন, যে আমার 1 ml এর মধ্যে থাকে 80 মিলিগ্রাম, তাহলে আমার 1 কেজিতে 80 মিলিগ্রাম আমরা 5 কেজিতে দিতে পারবো। 5 কেজি বাচ্চা 1 ml সমান 5 কেজি বাচ্চাতে আমরা যদি 75 মিলিগ্রাম পর্যন্ত আমরা 5 কেজি বাচ্চাকে দিতে পারি, তাহলে 5 কেজি বাচ্চা 75 মিলিগ্রাম, আর 75 আর 80 এটা খুবই কাছাকাছি। তো 75 80 এটা কাছাকাছি ধরে আমরা 5 কেজিকে আইডিয়াল রেশিও হিসেবে ধরলাম, যে 5 কেজিতে পাবে 80 মিলিগ্রাম। তো 5 কেজিতে যদি 80 মিলিগ্রাম পায়, 80 মিলিগ্রাম সমান কতটুকু? 1 ml, 1 ml সমান কতটুকু? 15 ড্রপ। তাহলে খুব সহজ হিসাব, যে প্রতি কেজিতে 3 ফোঁটা, 1 কেজি বাচ্চা 3 ফোঁটা। ধরুন বাচ্চা জন্মের প্রথম মাসে, বাচ্চা এখন ওজন হচ্ছে 3 কেজি, আপনার কাছে ফিভার নিয়ে আসছে, এখন আপনি তো তাকে 1 মাস বয়সের মধ্যে, আমি অনেক প্রেসক্রিপশন দেখছি যে 2 মাসের বাচ্চাকে সিরাপ দিয়ে দিছে আধা চামচ, 3 মাসের বাচ্চাকে সিরাপ দিয়ে দিছে আধা চামচ। এখন 3 মাসের বাচ্চাকে আধা চামচ দিল সাপোজ, তো আধা চামচের মধ্যে কতটুকু থাকতেছে? 60 মিলিগ্রাম থাকতেছে। এখন 3 মাসের বাচ্চার ওজন সাপোজ ধরেন 3 মাসের বাচ্চাকে, 3 মাসের বাচ্চা, সেখানে আমি হাফ চামচ দিলাম। তো 3 মাসের বাচ্চার ওজন সাপোজ যদি 5 কেজি হয়, তো আধা চামচের মধ্যে থাকবে আমার 60 মিলিগ্রাম, কিন্তু 5 কেজি বাচ্চার জন্য তো 75 মিলিগ্রাম লাগবে, তো আধা চামচ তো কাজ হচ্ছে না। এখানে দেখা যায় যে ওষুধ দেয়, ডোজ যদি ঠিকমতো না হয় জ্বর কমবে না। সেজন্য আপনাকে হিসাব করতে হবে, যে আমার চামচের ক্ষেত্রে যদি আমি যদি 6 মাস পর্যন্ত বা ওজন মিনিমাম 6 কেজি ওজন পর্যন্ত আপনি ফোটাতে দেন, প্রতি কেজির জন্য 3 ফোঁটা, তাহলে প্যারাসিটামল নাপার ড্রপটা মনে থাকবে সবাই ইনশাআল্লাহ। এই যে এখানে ড্রপ দেওয়া আছে, তো প্রেসক্রিপশনের মধ্যে আপনি লিখবেন যে নাপা ড্রপ। এটা এখন অনেক কোম্পানি, সব কোম্পানির মোটামুটি ড্রপ পাওয়া যায়, এস ড্রপ পাওয়া যায়, নাপা ড্রপ পাওয়া যায়, রেনোভা ড্রপ পাওয়া যায়। হ্যাঁ, এখন সিনারিও 2 এটা আমরা যদি দেখি, সাফওয়ানা 2 মাস 4 কেজি ওজন, তাহলে তার জন্য আপনি কি দিবেন? 4 কেজি ওজন হলে প্রতি কেজিতে 3 ফোঁটা, তাহলে ড্রপ নাপা 12 ফোঁটা করে দিনে 4 বার, 12 ফোঁটা করে দিনে 4 বার, 5 থেকে 7 দিন দিলেন। এবার এই স্লাইডটা মনে রাখবেন, এতক্ষণ যা আলোচনা হয়েছে সবগুলো এখানে ইজি টু রিমেম্বার। প্যারাসিটামল ডোজ 8 কেজি ওজন হলে 1 চামচ, 12 কেজি ওজন হলে 1.5 চামচ,
আর 16 কেজি ওজন হলে 2 চামচ। আর ড্রপ ফর্মুলা প্রতি কেজিতে 3 ফোঁটা। আসসালামু আলাইকুম। একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেন সবাইকে, মানে আমাকে একটু ক্লিয়ার করে দেন তাহলে একটু ভালো হয়। কি বলো? এখানে নাপার যে ডোজটা, যেটা প্যারাসিটামলের যে ডোজ, এটা তাহলে পার ডে ওয়াইজে কেমন হবে? তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে পার ডে ওয়াইজ কেমন হবে? ধরেন আমরা এখানে তো ডিভাইডেড ডোজ করতে পারি, ধরেন একটা বাচ্চাকে মানে পার ডে এক তো বেলা বলে দিতে পারি আমরা 3 দিন। ওটা আসতেছে, সামনে এটা আসবে। হ্যাঁ, আমাদের যত কোশ্চেন থাকবে ক্লাস শেষে বললে শেষ পর্যন্ত বললে সবগুলো কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম হবে দৈনিক 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটা বলা হয়েছিল দৈনিক ম্যাক্সিমাম 60 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে পাবে। তাহলে এটাকে আপনি 3 ভাগে ভাগ করে দিতে পারেন, 4 বেলা দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো টক্সিসিটির কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার? জি 10 কেজি যদি বাচ্চার ওজন হয় তাহলে সে 60 মিলিগ্রাম পর্যন্ত পাবে। 60 মিলিগ্রাম হলে 600 মিলিগ্রাম পর্যন্ত তাকে দৈনিক দেওয়া যাবে। এটা এখন বলা হয় যে প্রতি ডোজে 30 মিলিগ্রাম পর্যন্ত, 600 ডাবল পর্যন্ত 1200 পর্যন্ত কনসিডার করা যায় যদি বাচ্চা মানে ইয়া না হয়, কন্ট্রোলে না আসে। 1200 বেশি দেওয়া যাবে না। প্রতি ডোজে 15 টু 30, মানে দৈনিক তো 4 বেলা দেওয়া হয়, তাহলে আমার 15 টু 30 মিলিগ্রাম পার কেজি, এটা হচ্ছে ফার ডোজ। এতটুকু আমাদের ম্যাক্সিমাম দেওয়া যাবে। তবে 15 উপরে যাবে কখন? যদি দেখা যাচ্ছে যে 15 এ তার কন্ট্রোল হচ্ছে না, বা সর্বোচ্চ 30 পর্যন্ত দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। এবার আমরা দেখি ওজন যদি 25 কেজি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেবো নাফা ট্যাবলেট। তখন আমরা ট্যাবলেটের মধ্যে চলে যাবো। নাফা 500 মিলিগ্রাম দিনে 3 বার করে দেওয়া যাবে। ওজন যদি 25 এর বেশি হয় সেক্ষেত্রে আর কি, যেমন কারো বয়স 9 বছর 10 বছর, তখন তাদের ক্ষেত্রে সাপোজ 10 বছরের একটা বাচ্চা আসছে, এখন আপনি তাকে 2 চামচ দিলেন, 10 বছর বাচ্চা তার 25 কেজি ওজন, তাকে 2 চামচ দিয়ে কিছুই হবে না। 25 ইনটু যদি আমরা 15 হিসাব করি তাহলে 10 15 150, 20 বলে 300, প্রায় মোটামুটি 400 মিলিগ্রামের মতো পাইতেছে। তো 400 মিলিগ্রাম যদি এক বেলায় পায় 25 কেজি বাচ্চা, তাকে যদি আমরা 50 মিলিগ্রাম করে দিই তাহলে সে দেখা যাচ্ছে 400 মিলিগ্রামের কাছাকাছি পাবে। তো 400 মিলিগ্রামের কাছাকাছি যদি এক বেলা পায়, 4 বেলায় পাবে সে 1600 মিলিগ্রাম পাচ্ছে। তো 4 বেলায় 1600 মিলিগ্রাম না দিয়ে আপনি 3 বেলায় 1500 দিয়ে দেন, কাছাকাছি দিয়ে চলবে। এবার আসি নাপা সাপোজিটরি। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা দেখবেন যে অনেক বেশি পরিমাণ এটা সম্মুখীন হবে। নাপা সাপোজিটরি গুলো বাংলাদেশে কোন কোন ফর্মে পাওয়া যায়? 60 মিলিগ্রাম ফর্ম আছে, এরপরে 125 মিলিগ্রাম, 250, 500 মিলিগ্রাম, 4 ধরনের ফর্ম আছে নাপা সাপোজিটরিটা এখন अवेलेबल মার্কেটের মধ্যে। এই চারটা সব জায়গায় খুব বেশি পরিমাণ পাওয়া যায়। ডোজটা কেমন? ডোজটা হচ্ছে ওরাল ডোজের মতো। ওরাল ডোজ যেমন 50 মিলিগ্রাম পার কেজি পার ডোজ 6 আওয়ারলি, সাপোজিটরি ডোজটাও তেমন। সাপোজিটরি ম্যাক্সিমাম ডেইলি ডোজ ওরাল ডোজের মতো 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। কখন দিবেন নাপা সাপোজিটরি? এখন যে ভাইরাল ফিগার গুলো আছে, হ্যাঁ, ভাইরাল ফিগার গুলো প্রথম দিন শুরু হয়ে দ্বিতীয় দিনের মধ্যে 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর চলে আসতেছে। এখন যদি ফিগার যদি 102 ডিগ্রির উপরে চলে যায়, বাচ্চার মা বাচ্চার গায়ে হাত দিয়ে বলবে যে তার গা পুড়ে যাচ্ছে, তার শরীর পুড়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? বাচ্চাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা কি করবো? যদি আমাদের এখানে সাপোজিটের মধ্যে 60 মিলিগ্রাম, 125 মিলিগ্রাম, 250 আর 500 মিলিগ্রাম, তো এই ক্ষেত্রে বাচ্চার ফিভার যদি 102 ডিগ্রি অথবা তার উপরে থাকে, বাচ্চা মুখে কিছু খেতে পারতেছে না, অথবা তার অনেক বেশি পরিমাণ ভমিটিং নাউসিয়া, এক্ষেত্রে বাচ্চা মুখে খেতে পারতেছে না, সেক্ষেত্রে বাচ্চাকে জ্বর কমানোর জন্য সাপোজিটরি ফর্ম দিবেন। নাপা সাপোজিটরি দেওয়া হবে বাচ্চাকে। তো সাপোজিটরি দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে 60 মিলিগ্রাম, 125 মিলিগ্রাম ডোজ আছে, 250, 500 মিলিগ্রাম আছে। এখন সাপোজিটরির ক্ষেত্রে কতটুকু দিতে পারবেন? যেখানে মধ্যে 50 মিলিগ্রাম, অথবা যদি প্রয়োজন হয় আমাদের ডেইলি যে ডোজটা আছে সেটাকে আমরা ঠিক রেখে কোন এক বেলা যদি একটু বেশি পরিমাণ, বাচ্চার ওজন 10 কেজি, এখন 10 কেজিতে সে পাবে যদি 10 কেজি হয় তাহলে 10 ইনটু 15 সে 150 মিলিগ্রাম পাবে। এখন 150 মিলিগ্রামের কোনো সাপোজিটরি কিন্তু এখানে নাই। তাহলে কি করবো? তাকে কি আমরা 125 একটা এবং 60 মিলিগ্রামের একটা অর্ধেক দেবো কিনা, এটা একটা কোশ্চেন। এরকম করা যাবে না, কারণ সাপোজিটরি গুলো অ্যাকচুয়ালি জেলির মতো, জেলি লাইক সাবস্টেন্স। এখানের মধ্যে মেডিসিনটা মানে কোন জায়গাতে আছে এটা মানে দেখা যাচ্ছে মেডিসিনটা ওটা ক্লিয়ারলি বলা যায় না, এটা ফুলটাই কিন্তু মেডিসিন না। তো সেজন্য আপনি যে পুরোটাই অর্ধেক ভেঙে ফেলেন, দেখা যাচ্ছে যে অর্ধেক ভেঙে ফেলে দিলেন, সেখানে মেডিসিনটা চলে গেল, সেজন্য ভাঙা যাবে না। এখন আপনার ম্যাক্সিমাম ডেইলি ডোজ যতটুকু পাবে তাকে আপনি ভাগ করে, মানে 3 ভাগ করে তার 1 ভাগ পরিমাণ আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে 10 কেজিতে 150 মিলিগ্রাম, এখন 125 দিলে কম হয়ে যায়, 250 দিলে একটু বেশি হয়ে যায়। তো 250 দিলে যদিও একটু বেশি হয়ে যায়, তাহলে আপনি নেক্সট ফ্রিকোয়েন্সিটাতে পরেরটা দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে ধরেন যে 4টা ডোজ পাইতো, 4 এর ক্ষেত্রে আপনি 3 ডোজ দিলেন, তাহলে মোটামুটি ডোজটা অ্যাডজাস্ট থাকবে, তেমন কোনো একটা সমস্যা হবে না। তাহলে 10 কেজিতে 125 যদি না, 125 দেওয়া যাবে না, 125 কাজ হবে না। 10 কেজি হলে সেক্ষেত্রে আপনি 250 মিলিগ্রাম দিতে পারেন। বাচ্চার মাকে যেটা বলে দিবেন সেটা হচ্ছে যে বেলায় সাপোজিটরি দিবেন ওই বেলায় মুখের ওষুধ বন্ধ থাকবে, এটা একটু বলে দিবেন। এবং বাচ্চার মা একটা থার্মোমিটার সাথে রাখবে, যে জ্বর যদি 102 ডিগ্রি অথবা বেশি যায় তাহলে তাদের ক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন। ডোজ ভাইয়া এক্ষেত্রে, ভাইয়া এই ক্ষেত্রে 250 মিলিগ্রাম যে স্টিক আছে ওটা হাফ স্টিক দিলে না, হাফ স্টিক দিলে তো আপনার 125 হচ্ছে, 150 হচ্ছে না। আর এটাই এই কারণে বলছি যে এখন এটা বলা হয়েছে যে যে স্টিক গুলোর মধ্যে কোন জায়গাতে, এটার মধ্যে তো পুরোটা তো মেডিসিন না। আমার মধ্যে যে যেটা আছে জেলি লাইক সাবস্টেন্স যেটা দেওয়া হয়, এটা ফুলটা কিন্তু মেডিসিন না। এটার মধ্যে যে ইফেক্টিভ যে মেডিসিনটা আছে, যেটা আমার বডিতে কাজ করবে, যে মেডিসিন যে কম্পোনেন্ট আছে এটা কোন দিকে আছে সেটা তো আমি আপনি জানি না। ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা কোন দিকে দিছে, এটা কি উপরের অংশে দিছে না নিচের অংশে দিছে না মাঝখানের অংশে দিছে, সেটা তো অ্যাকচুয়ালি বলা যায় না। সেজন্য এটা ভেঙে ফেললে এটা খুব একটা ইফেক্টিভ হবে না। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে ম্যাক্সিমাম ডোজটা একটু ক্যালকুলেশন করে, যে ম্যাক্সিমাম কতটুকু দিতে পারে সেই পরিমাণ আমি প্রথম একটা ডোজের মধ্যে যদি একটু বেশি দিয়ে দিই এটা খুব একটা সমস্যা হবে না। আমি তো দেখলাম বড় বড় প্রেসক্রিপশনে বড় বড় স্যার 3/4 ভাগ 3/4 স্টিক হাফ না, স্টিক এরকম দিছে। 3/4 ভাগ যে জিনিসগুলো আছে এগুলো এখন দেওয়ার জন্য নিষেধ করা হয়, এগুলো দেওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করবেন। আচ্ছা, এরপরে যেটা হলো 102 ডিগ্রি। এখন এখানে আরেকটা বিষয় আছে যে ধরুন কোনো বাচ্চার কনভার্সন আছে, বাচ্চার কনভার্সনের হিস্ট্রি আছে আগে থেকে, হ্যাঁ, ফিভের কনভার্সনের হিস্ট্রি আছে। তো ফিভের কনভার্সনের হিস্ট্রি যে বাচ্চাগুলো আছে এগুলো দেখা যাচ্ছে জ্বর ওঠার পরে হঠাৎ করে তার মানে টেম্পারেচার 103-4 হয়ে যায়, সেক্ষেত্রে তার হঠাৎ করে 3-4 হয়ে তার আবার কিছু চলে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আর্লি কনভার্সনের ম্যানেজমেন্ট দিবে। তাদের ক্ষেত্রেও মানে যদি জ্বর মনে হয় যে তার সবসময় উঠলে হঠাৎ করে বেড়ে যায়, তাদের ক্ষেত্রেও তাদের জন্য সাপোজিটরিটা ঘরের মধ্যে রাখবে, যাতে করে জ্বর 101 হইছে আপনার কাছে মনে হচ্ছে বেড়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি 101 করেও আপনি সিরাপ ফর্মে না গিয়ে আপনি তাকে সাপোজিটরিটা দিতে পারেন। এখানে একটা কোশ্চেন থাকে, যদি কোনো পেশেন্টের দেখা যায় যে বাচ্চার মা বা প্যারেন্টস তাকে ওষুধ খাওয়া দিছে, মানে মুখের সাপোজিটরি ছাড়া আগে মুখের ওষুধ খাওয়াইছে, তো রেগুলার ডোজে মুখের ওষুধ পড়ছে, কিন্তু তারপরেও তার জ্বর কমতেছে না, বরং সেটা দেখা যাচ্ছে 102-3 এরকম উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে কি মুখের ওষুধ যাওয়ার পরেও কি তাকে আবার সাপোজিটরি দেওয়া হবে? হ্যাঁ, এখন সাপোজ বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি, হ্যাঁ,
এখন 10 কেজি বাচ্চা দৈনিক যদি আমরা 30 মিলি সরি যদি আমরা প্রতি ডোজ যদি 50 মিলিগ্রাম করে যদি আমরা হিসাব করি, ওরালের ম্যাক্সিমাম ফর্ম যে প্রতি ডোজে 50 মিলিগ্রাম যদি আমরা হিসাব করি, তাহলে 10 কেজি হলো 150 এক বেলায়। তাহলে সে 4 বেলায় কতটুকু পাবে? 600 মিলিগ্রাম পাচ্ছে, ঠিক আছে? তাহলে 4 বেলায় সে 600 মিলিগ্রাম পাচ্ছে। এখন সকালবেলা আমি তাকে সকাল 8টায় ওষুধ খাওয়ালাম, 150 মিলিগ্রাম খাওয়ালাম, তাহলে তার আর কতটুকু বাকি আছে? তার ম্যাক্সিমাম ডোজের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে আরো 350, মানে 150 গেলে আরো 600 থেকে আরো 450 মিলিগ্রাম তার বাকি আছে, আরো 450 মিলিগ্রাম বাকি আছে। ধরুন আপনি তাকে 8 AM তাকে আমরা কি করলাম? ওষুধ দিলাম, মুখের ওষুধ দিলাম। এখন ওষুধ দেওয়ার পরে সকাল 10টা বাজে আপনাকে ফোন দিচ্ছে যে স্যার আমি তো ওষুধ খাওয়াইছি, কিন্তু এখন তো বাচ্চা প্রচন্ড জ্বর 102 ডিগ্রি চলে আসছে। হ্যাঁ, তখন তাকে ইমিডিয়েটলি আপনি 250 মিলিগ্রাম একটা সাপোজিটরি আপনি তাকে দিতে পারেন। তাহলে 250 মিলিগ্রাম একটা সাপোজিটরি তাকে বলে দেবেন যে আপনি তাকে দুপুরে আর ওষুধ খাওয়াবেন না। একটা সাপোজিটরি মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ফিভার কন্ট্রোলে রাখে। হ্যাঁ, তাহলে দুপুরে আপনি তাকে আর ওষুধ খাওয়াবেন না। তাহলে সকালে 8 AM সে কতটুকু নিল? 150 মিলিগ্রাম সে ওরাল ফর্মে নিল। এরপরে 10টা বাজে সকাল 10 AM সে কি করলো? আপনি 250 মিলিগ্রাম দিলেন, এটা সাপোজিটরি ফর্মে নিল। তাহলে 250 আর সকালে যে 150 400 মিলিগ্রাম দিল, আর কতটুকু আছে? আরো 200 মিলিগ্রামের মতো আছে। আপনি যদি রাতে ইচ্ছা করেন, রাতে যদি তার জ্বর আরো বেশি থাকে, হ্যাঁ, অথবা বিকেলবেলা যদি জ্বর আবার যদি 102 ডিগ্রি আসে, আপনি আরেকটা সাপোজিটরি দিতে পারেন। আর জ্বর যদি না আসে তাহলে তাকে সিরাপটা দিতে পারেন। ভাই কনসালটেন্টরা তো বলে 4 ঘন্টা আগে দেওয়া যাবে না প্যারাসিটামল, 4 ঘন্টা আগে প্রথমে লিস্ট। আপনি যে জিনিসটা মেটাবলিজম, ড্রাগসের মেটাবলিজম যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটাকে মাথার মধ্যে রাখতে হবে। যেমন প্যারাসিটামল মেটাবলিজম ওই কিভাবে আমার টক্সিসিটি করতে পারে, কোন লেভেলে কি করতে পারে, এই জিনিসটাকে আনতে হবে। আপনি তাকে দৈনিক সর্বোচ্চ যে পরিমাণটা দিতে পারবেন সেই পরিমাণের অল্প যদি সকাল 8টায় আপনি দেন, তাহলে এখন 10টা বাজে বাচ্চা 104 ডিগ্রি জ্বর চলে আসছে। আপনি এখন ইমিডিয়েটলি যেটা আছে একটা সাপোজিটরি দিয়ে জ্বর কমাবেন। এরপর যদি না কমে তাহলে তো তখন তাকে করা হবে, আপনার ঠান্ডা কুলিং মেথড করা হবে, গামছা দিতে হবে, পিজা গামছা দিয়ে ওটা আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর শুনছিলাম এই যে ম্যাক্সিমাম 75 মিলিগ্রাম পার কেজি পার ডে পর্যন্ত দেওয়া যায় প্যারাসিটামল, এটা কি কোনো পার ডে 75 মিলিগ্রাম পার কেজি পার ডে ম্যাক্সিমাম? এখানে আসলে যে রেফারেন্স ভ্যালুটা যেটা আছে, এই রেফারেন্স ভ্যালুটা এখন নিয়মিত আপডেট হচ্ছে। কোথাও 60 মিলিগ্রাম আছে, আমাদের এখানে 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। 75 মিলিগ্রাম হলো খুব একটা বেশি না, 60 কাছাকাছি রেঞ্জে, অসুবিধা হবে না। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন ছিল ভাই, জি বলেন। নিওনেটদের ক্ষেত্রে একদিন থেকে 28 বছর 28 দিনের যে বাচ্চাগুলো আছে ওইগুলাকে কি প্যারাসিটামল দেওয়া যাবে? সাপোজিটরি সিরাপ সাপোজিটরি বোথ? মানে সিরাপ তো যদি তাদের জ্বর হয় তাহলে জ্বর তো কমাতে হবে, জ্বর কমানোর জন্য দেওয়া যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এগুলো এখন একটু ডোজ আলোচনা করতেছি, আপনাদের যেগুলো আছে সিনারিও বেস ডিসকাশন টাইপের সবগুলো আবার আসতেছে। এটা জাস্ট একটু বেসিক কনসেপ্টটা দিচ্ছি যাতে করে পেডিয়াট্রিক্সটা যে খুব কঠিন কঠিন যেটা আছে, কঠিন জিনিসটা তাদের মন থেকে চলে যায়। এখন আসেন এন্টিহিস্টামিন ইন পেডিয়াট্রিক্স ওপিডি। তো পেডিয়াট্রিক্স ওপিডিতে এন্টিহিস্টামিনের বিষয় আগে সবচেয়ে বেশি 5 জেনারেশন এন্টিহিস্টামিন গুলো ব্যবহার হতো। হ্যাঁ, পেডিয়ামিন নামে পাওয়া যায়। এরপরে অনেকগুলো 5 জেনারেশন এন্টিহিস্টামিন আছে, এগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার হতো। ডাইফেনহাইড্রামিন যেটা আছে ওটা পেডিয়ামিন, পেডিয়াট্রিক্স স্যার প্রফেসর খুবই একটা ফেভারিট। কিন্তু এখন রিসেন্টলি আমাদের যে এখানে আমরা এটা দিলাম যে ইজিপশিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিক্স অ্যালার্জি এন্ড ইমিউনোলজি, এটা অনেকগুলো বাচ্চার উপর মানে অনেকগুলো স্টাডি করে তারা একটা পাবমেডের মধ্যে একটা জার্নাল পাবলিশ করছে যে এখন বাচ্চাদের ক্ষেত্রে যে ফার্স্ট জেনারেশন যে এন্টিহিস্টামিন গুলো আছে এগুলো সেফ না, বাচ্চাদের ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন এন্টিহিস্টামিন ব্যবহার করবে। এটা একটু মনে রাখবেন যে প্রিভিয়াসলি ফার্স্ট জেনারেশন এন্টিহিস্টামিন ওয়্যার ইউজড ফর ট্রিটমেন্ট অফ রাইনাইটিস ইন চিলড্রেন, বাট নাও রিসার্চ টু নট ইউজ ফার্স্ট জেনারেশন এন্টিহিস্টামিন ইন পেডিয়াট্রিক্স পেশেন্ট বিলো 2 ইয়ার্স। 2 বছরের নিচে আপনার এন্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন গুলো ব্যবহার করতে নিষেধ করে। কেন? ফার্স্ট জেনারেশন এন্টিহিস্টামিন গুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এরপর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এগুলো আর অনেকগুলো সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্টের কারণে এখন ফার্স্ট জেনারেশন গুলো নিষেধ করা হয়। Third generation antihistamine মধ্যে কি হয়? Easily cross the blood-brain barrier into the central nervous system, has sedative effect, should not use below 6 months of age. এরপরে এখন বলা হয় সব বয়সের মধ্যে সিভিয়ার ইচিং এর ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন গুলো খুব ভালো কাজ করে। তো সিভিয়ার ইচিং যদি না থাকে তাহলে এখন ফার্স্ট জেনারেশন গুলো কি করতে অ্যাভয়েড করতে বলা হয়। হ্যাঁ, এগুলো আরো আগে 2 বছর কয়েক বছর আগে কিন্তু ফার্স্ট জেনারেশন যেটা এসেছিল, এখন সেকেন্ড জেনারেশনটাই চয়েস করা হয়। তো ফার্স্ট জেনারেশনের মধ্যে যেগুলো আছে এগুলো আপনি একটু দেখে নেবেন। এখানে আমরা কমনলি যে দুটো ব্যবহার হয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড আর ডাইফেনহাইড্রামিন, একটা জাইলিন নামে পাওয়া যায় আর একটা পেডিয়ামিন নামে পাওয়া যায়। এগুলো অনেক ব্যবহার হতো, এগুলো এখন ব্যবহার হয় না, করবেন না। সেকেন্ড জেনারেশনের মধ্যে যাবেন। দ্য মোস্ট কমন সাইড ইফেক্ট অফ ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কি? তাদের ড্রাউজিনেস হতে পারে, ডিজিনেস হতে পারে, কনস্টিপেশন, ড্রাই মাউথ। বাচ্চা কনস্টিপেশন হতে পারে, ড্রাই মাউথ হতে পারে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে ড্রাউজি ডিজি, এগুলো আছে। এই কারণে এখন যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন গুলো ব্যবহার করবে। The most common adverse effect with sedating antihistamine, sedating antihistamine তো বুঝেন, এগুলো ফার্স্ট জেনারেশন, এগুলো সিডেশন হয়, ডিজিনেস হয়, ইনকর্ডিনেশন হয়, এরপরে যেটা ট্রেমর, হ্যালুসিনেশন, কনভার্সন, মানে সাইকোলজিক্যাল সমস্যাও দেখা দিতে পারে। এরপর এক্সেসিভ ডোজ ইন চিলড্রেন হ্যাভ লিড টু রেসপিরেটরি ডিস্ট্রেস, কমা এন্ড ডেথ। যদি অনেক বেশি ডোজে পড়ে যায় ফার্স্ট জেনারেশন গুলো তাহলে সেগুলো কি করতে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, কমা ডেথ করতে পারে। এখানে হচ্ছে এখানে যে রেফারেন্সটা আমরা আনছি এটা হচ্ছে মানে নিউজিল্যান্ডের যে গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে ওখানে যে সেফ মেডিসিনের, ওখান থেকে আমরা এই রেফারেন্সটা আনছি। ওগুলোর মানে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে কোনগুলো মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট উইথ সেডেটিং ইনজেকশন, সেডেশন, ডিজিনেস এন্ড ইনকর্ডিনেশন। হ্যাঁ, এগুলো কমা এন্ড ডেথ পর্যন্ত করতে পারে, এইজন্য ফার্স্ট জেনারেশন গুলো অ্যাভয়েড করতে হবে। এখন ফার্স্ট জেনারেশন গুলো 2 বছরের পরে দেওয়া যায় অথবা 6 বছরের পরে। হ্যাঁ, যাদেরকে দিবেন সেক্ষেত্রে ডোজ কতটুকু হবে? হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড, এগুলো জাইলিন ট্যাবলেট নামে পাওয়া যায়, জাইলিন সিরাপ নামে পাওয়া যায়। সিরাপের এক চামচের মধ্যে 10 মিলিগ্রাম থাকে। আমরা তো ট্যাবলেট অ্যাডাল্টদের ক্ষেত্রে লিখি যে জাইলিন 10 মিলিগ্রাম, খুব ভালো ঘুমও আসে, ইচিংও কমে। The adult dose range from 25 milligram 3 times a day to 100 milligram 4 times a day, মানে 25 milligram জাইলিন 25 দিয়ে আপনি অ্যাডাল্টদের ক্ষেত্রে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাচ্চা যাদের যেটা 6 বছরের নিচে প্রথম কথা আমরা এটা দেবো না, কিন্তু যাদের অনেক বেশি পরিমাণে ইচিং থাকে তাদের ক্ষেত্রে আপনার মাঝে মধ্যে দেওয়া লাগতে পারে। যেমন সিভিয়ার যে মানে স্ক্যাবিস নিয়ে আসছে প্রথম 2 দিনের জন্য আপনি দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে ডোজ কতটুকু হবে? 1 to 2 মিলিগ্রাম পার কেজি ডেইলি ওরালি ইন ডিভাইডেড ডোজ এভরি 6 to 8 আওয়ার। তো ডিভাইডেড ডোজও দিতে পারেন, আর যদি দৈনিক একবার দেন সেটাও দিতে পারেন, কারণ এটা অ্যান্টিবায়োটিক্স না যে আপনার ডোজ মেইনটেইন করতে হবে। হ্যাঁ, সুলকানি কমানোর জন্য যদি দৈনিক একবার দেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তো এই 2বার দেওয়া হয়। যদি 10 কেজি ওজন হয় বাচ্চা, তাহলে 10 কেজি ওজন হলে মানে ওজন যতটুকু হবে প্রতি কেজিতে 1 মিলিগ্রাম করে পাবে ডেইলি। এখন বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, 10 কেজি ক্ষেত্রে আধা চামচ করে দৈনিক 2বার, 10 কেজি ক্ষেত্রে সে 10 মিলিগ্রাম পাবে। তো 10 মিলিগ্রাম হচ্ছে 5 ml, তাহলে 5 ml হলে আধা চামচ করে দৈনিক 2বার 10 কেজি ক্ষেত্রে। তাহলে ডাইরেক্ট 10 কেজি হলে আধা চামচ করে দৈনিক 2বার, আর যদি 20 কেজি হয় 1 চামচ করে দৈনিক 2বার। কিন্তু অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে সবসময় ডোজ কমাইয়া দিবেন, আধা চামচ করে দিলেই এনাফ, কোনো অসুবিধা নাই, সুলকানি কমে যাবে। ডাইফেনহাইড্রামিনের ডোজটা যদি আমরা দেখি, এটা পেডিয়ামিন নামে পাওয়া যায়, 6 months to 2 years পর্যন্ত এখন দেওয়া হয়, কিন্তু এটা ইউজুয়ালি মানে আমাদের যে কনসালটেন্ট স্যার আছে বাংলাদেশের মধ্যে দেওয়া হয়। আমরা এখন থেকে আজকে পর থেকে আমরা এগুলো দেবো না, ফার্স্ট জেনারেশন গুলো জাস্ট জানতে হবে, সবাই এই কারণে এগুলো আলোচনা করছে। কিন্তু আপনি এখানে যেটা আছে এই যে রেফারেন্সটা মনে রাখবেন একটু,
আর ফার্স্ট জেনারেশনের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো মনে রেখে সেকেন্ড জেনারেশনটা আপনি ব্যবহার করবেন। কিন্তু আপনার ডোজটা জানতে হবে যে ডক্টর, সেজন্য এগুলো একটু মনে রাখবেন যে পেরিয়ামিন 6 মাস থেকে 2 বছর পর্যন্ত আধা চামচ করে দিবেন, 2 বছর থেকে 5 বছর পর্যন্ত মানে 1 চামচ করে দেওয়া যায় দৈনিক 2 বার, আর 5 বছরের উপরে হলে সেক্ষেত্রে 1 চামচ, 2 বছরের উপরে হলে 1 চামচ। মনে রাখবেন এখানে যে কয়টা আলোচনা করবো এগুলো। সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এটা সুবিধাটা কি? সেকেন্ড জেনারেশন গুলো হচ্ছে ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, সে কারণে মানে যদি কখনো ডোজ একটু বেশিও হয়ে যায় সেক্ষেত্রেও তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে এরকম সম্ভাবনাটা নাই। শুড নট ইউজ বিলো 6 মান্থ, 6 মাসের নিচে তারপরেও অ্যান্টিহিস্টামিন গুলো অ্যাভয়েড করাটা ভালো। আর যদি 6 মাসের নিচে দেন তাহলে সেফলি ইউজ করা যায় সেটিরিজিন, সেটিরিজিন যেটা আছে ওটা ব্যবহার করা যায়। সেকেন্ড জেনারেশনের এক্সাম্পল কি কি আছে আমরা যদি দেখি, সেটিরিজিন, লোরাটাডিন, ডেসলোরাটাডিন, ফেক্সোফেনাডিন, এগুলো সেকেন্ড জেনারেশনের এক্সাম্পল। তো 6 মাসের নিচে সেটিরিজিনটার কথা বেশি বলা হয়। সেটিরিজিনটা যদি আমরা দেখি, এখানে আমরা একটা রেফারেন্স আনছি, এটা হচ্ছে রয়্যাল চিলড্রেন হসপিটাল ইউকে। এখানে হচ্ছে নন সিডারিং ফর্মুলা ইজ প্রিফার ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটিরিজিন 6 to 11 মান্থ। ডোজ কতটুকু দিবেন জাস্ট এখানে সেটিরিজিনটা যে প্রিফার করা হয় সেটা এখানে আলোচনা করা হয়েছে, যে আমরা 6 মাস আগে যদি দিই আমরা তাহলে সেটিরিজিনটা দেব। সেটিরিজিনটা বিভিন্ন নামে পাওয়া যায়, সেটিরিজিনটা এলাট্রল নামে পাওয়া যায়, ওটা মনে রাখবেন, এলাট্রল, এলাটিন বিভিন্ন নামে পাওয়া যায়। লোরাটাডিনের কিছু জিনিস নাকি, লোরাটাডিন ইজ নন এজ নন ডাউজি অ্যান্টিহিস্টামিন। হ্যাঁ, এটা লোরাটাডিনের এগুলো সেকেন্ড জেনারেশন, তো সেকেন্ড জেনারেশন গুলো ইয়া করা হয় না। ফর চিলড্রেন, এটাও নিউজিল্যান্ডের যে সাইটটা আছে সেফ মেডিসিনের, সেখানে মধ্যে আছে যে ফর চিলড্রেন রিকোয়ারিং অ্যান্টিহিস্টামিন ফর অ্যালার্জি ইন নন সেডেটিং অ্যান্টিহিস্টামিন সাচ এজ লোরাটাডিন অর সেটিরিজিন ইজ প্রিফার্ড। তাহলে এই দুটো আপনারা আজকে মনে রাখেন, যে ফেক্সোফেনাডিনও বলা হয় যে 2 বছর আগে না দেওয়ার কথা বলা হয়, আর লুপাটাডিন তো আরো দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনারা এই দুটো একটু মনে রাখবেন, এগুলো যত ফর্ম আছে, যত ফর্মুলা আছে, অ্যান্টিহিস্টামিনের কাজ কি? অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে ইচিং কমাবে, সর্দি কমাবে, আর তো তেমন কোনো কাজ নাই। অথবা দেখা যাচ্ছে কারো যদি মানে ড্রাই কফ হয়, ড্রাই কফের ক্ষেত্রেও কিছুটা কাজ করে। তাহলে এই দুটার যতগুলো মানে ব্র্যান্ড নাম পারেন এটা মনে রাখবেন, লোরাটাডিন আর সেটিরিজিন। নো হিস্টামিন should be used in children below 2 years of age. Only cetirizine has been recommended in children with allergic rhinitis before 6 months of age. বয়স যদি 6 মাসের কম হয় তাহলে শুধুমাত্র একটা আছে, হ্যাঁ, একটা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে সেটিরিজিন, যেটা সাইড এফেক্টটা একবারই কম অন্যান্যগুলোর তুলনায়। সেজন্য একবারই আর্লি লাইফের মধ্যে 6 মাসের আগে যদি কোনোটা দিতে চান তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটিরিজিনটা দিবেন। ভাইয়া এক্ষেত্রে সেটিরিজিন ইউজ করলাম, মানে ডাইজিন দিলাম না, পেরিয়ামিন দিলাম না, তাহলে ওটার যে থেরাপিউটিক ইফেক্ট, সেটিরিজিন কি সেই ইফেক্ট দিতে পারে? হ্যাঁ, সেটিরিজিনের মধ্যে বহুত ইফেক্ট আছে। এগুলো তো অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন, শুধু বলা হয় যে ফার্স্ট জেনারেশন গুলো ঘুম পাড়ায় থাকে, এই কারণে ইচিংটা কম হয়। এখানে ডোজগুলো আছে, একটু আপনারা দেখে নেবেন সেটিরিজিন কোনটা কতটুকু দেওয়া যাবে। আমরা এখানে সেটিরিজিন যেহেতু একবারে ছোট বাচ্চাদেরকে দিতে হবে, এখানে শুনেন আমাদের এই ক্লাসের মধ্যে আপনারা যতগুলো আলোচনা, এটা 80 to 90% আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন। শুধুমাত্র কিছু আমাদের ক্লাসের মধ্যে কিছু কনফিউশন, এগুলো দূর হবে, কিছু রেফারেন্স কিছু কথা হবে যার মাধ্যমে আপনার কনফিডেন্সটা বাড়বে। হ্যাঁ, শুধু সবাই আপনারা পড়ে আসছেন, নতুন কোনো কিছু নাই। জাস্ট এখানে আমাদের ফুল টিমের প্রচেষ্টা হচ্ছে একটু কনফিডেন্সটা যাতে আসে, অন্য কিছু না। সেটিরিজিনটা যদি আমরা দেখি, এটা সিরাপ ফর্ম, এলাট্রল, এরপরে এসিট্রিন, এরপরে এট্রিজিন নামে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়, এগুলো ড্রপ ফর্মও পাওয়া যায়, এই যে এলাট্রল ড্রপ। তো সিরাপের মধ্যে কতটুকু থাকে? 1 চামচের মধ্যে 5 মিলিগ্রাম থাকে, সিরাপ 1 চামচে 5 মিলিগ্রাম থাকে। সেটিরিজিনের ডোজ কতটুকু আমরা যদি দেখি, 6 মাস থেকে 5 বছর পর্যন্ত হচ্ছে 2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম দৈনিক একবার, ওয়ান্স ডেইলি। সেটিরিজিনটা মোস্ট অ্যান্টিহিস্টামিনে দৈনিক একবার করে দেওয়া হয়, ওই যে 2 বার অনেকগুলো আছে কিন্তু একবার দিলেই চলে। এখন সেটিরিজিনটা একটু দেখেন, সেটিরিজিনটা আমরা বলছি যে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, 6 মাস থেকে 5 বছর, সরি 6 মাস থেকে 5 বছর হচ্ছে 6 মান্থ টু 5 ইয়ার। সেটিরিজিনের ডোজ হবে 2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম, মানে আপনি দৈনিক আধা চামচ করে দিবেন। 6 মাসের উপর থেকে 5 বছর পর্যন্ত দৈনিক আধা চামচ, এটা একটু মনে রাখবেন। এখন 6 মাসের নিচে যদি হয় সেক্ষেত্রে কি করবেন? আধা চামচ তো অনেক বেশি পরিমাণ, তো সেক্ষেত্রে 1 ml এর মধ্যে 2.5 মিলিগ্রাম থাকে। হ্যাঁ, 6 মাসের নিচে হলে আপনি 1 ml দিতে পারেন। বাচ্চার ওজন 6 মাসের কম তাকে আপনার কাছে আসছে, মানে রানি নোজ নিয়ে আসছে, হ্যাঁ, ফ্লু লাইক সিমটমস এবং অ্যালার্জিক সিমটমস নিয়ে আসছে, যদি এরকম সিমটমস নিয়ে আসে সেক্ষেত্রে আপনি তাকে অ্যান্টিহিস্টামিন দিতে চাচ্ছেন, তখন আপনার চয়েস হবে সেটিরিজিন, এলাট্রল দেন। এখন এলাট্রলটা গ্রামের মহিলারা সবাই জানে, আপনারা একটা নিজের মতো করে একটা ব্র্যান্ড যেটা আছে ভালো ব্র্যান্ডের একটা দিবেন। এলাট্রল দিলে বলবে যে ডাক্তার আমার এলাট্রল দিয়ে দিছে, কি দিছে? হ্যাঁ, এই কারণে যে কমন যেগুলো আছে খুব বেশি কমন, ওগুলো সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্য মাঝে মধ্যে কিছু টেকনিক অবলম্বন করবেন। ডোজটা মনে রাখবেন, 6 মাসের আগে আমার সবচেয়ে সেফ অ্যান্টিহিস্টামিন হচ্ছে সেটিরিজিন। কতটুকু দেবো আমি? 2.5 মিলিগ্রাম করে, মানে 1 ml এর মধ্যে যদি আমি ড্রপ দেই তাহলে 2.5 মিলিগ্রাম দেবো, সর্বোচ্চ 2.5 মিলিগ্রাম দেবো। এখন 3 মাস বয়সের মধ্যে আপনি দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে 1 ml এর মধ্যে 15 ফোঁটা থাকে, 15 ফোঁটা থেকে কমে দেন 7 ফোঁটা 8 ফোঁটা দেন। এখানে সেটিরিজিনের ডোজটা আবার সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নেবেন। ইনফ্যান্ট 6 মান্থ টু লেস, এরপর 6 মাস থেকে 12 বছর সেখানে 2.5 মিলিগ্রাম করে আপনি দিবেন আধা চামচ। আর 12 মাস থেকে উপরে হলে 2.5 মিলিগ্রাম, সেক্ষেত্রে 2.5 মিলিগ্রাম। 2 থেকে 5 বছর হলে 5 মিলিগ্রাম। 6 থেকে 12 বছর হলে সেক্ষেত্রে আপনার 10 মিলিগ্রাম 2 চামচ করে। এটা মনে রাখলে চলবে। মানে এক একটা ডাটাবেস এক এক রকম দিচ্ছে, আপনার জাস্ট এটা মনে রাখবেন, এটা সবচেয়ে রিলায়েবল। যে আমার 6 মাস থেকে 5 বছর 2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারেন, আর 6 বছরের উপরে হলে 5 to 10 মিলিগ্রাম দিতে পারবেন। এটা হলো সেটিরিজিনের আলোচনা। তাহলে দেখেন সহজে যদি আমরা দেখি প্রতি কেজিতে, আরো সহজে যে প্রতি কেজিতে কতটুকু দিবেন। প্রতি কেজিতে 2 ফোঁটা দিনে একবার দিলে হবে। এটা হচ্ছে এখন মানে 3 মাস 4 মাস, এখানে আরেকটু সহজভাবে দেওয়া হয়েছে। 1 বছর বয়স পর্যন্ত ড্রপে দিলে হবে। আর 1 থেকে 2 বছর হাফ চামচ, 2 থেকে 5 বছর 1 চামচ ডেইলি একবার, আর 5 বছরের উপরে হলে 1 চামচ দিনে 2 বার সেটিরিজিনের, যেটা সবচেয়ে সেফ, এটা ডোজটা একটু মনে রাখবেন। এখন দেখেন এখানে একটা সিনারিও দিলাম যে সার্জানা 5 মান্থ বেবি 7 কেজি ওজন, তার রানি নোজ 9 দিন থেকে। এখন তার রানি নোজ আমরা সর্বপ্রথম যেটা দেবো সেটা হচ্ছে একটু মাইক্রোফোন বন্ধ করে করেন, আলাদা নোজ। এখন দেখুন, হোস্ট যিনি থাকেন তিনি হচ্ছে সবাইকে মিউট করতে পারেন, তো হোস্ট থাকলে মিউট করা সবাইকে অটো মিউট হয়ে যাবে। হ্যাঁ করে দিছে। আচ্ছা এখানে একটু দেখেন, আমরা একটু এদিকটা একটু লক্ষ্য করি। সার্জানা 5 মাস বয়স, 7 কেজি ওয়েট, 7 কেজি ওজন। এখন 7 কেজি ওজন যেহেতু আছে, আমরা যদি বলি মানে সেটিরিজিনের আরেকটা যেটা ডোজ ফর্মুলা বলছি যে প্রতি কেজিতে 2 ফোঁটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 7 কেজি ওজন, তো 7 কেজিতে 14 ফোঁটা আমরা 1 ml দিয়ে দিতে পারি। 1 ml 15 ফোঁটা থাকে, যে তার রানি নোজ। যেটা বলতে চাইলাম যে রানি নোজ সবসময় ফার্স্ট টাইম ক্ষেত্রে আমার একটা ড্রপ হলে চলে, যে সোডিয়াম ক্লোরাইড যে ড্রপগুলো আছে, নরসল নামে পাওয়া যায়, সোলো নামে পাওয়া যায়, এনসল নামে পাওয়া যায়, ওই ড্রপ দিলেই কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায়। আবার যাদের ড্রপে ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা অ্যান্টিহিস্টামিন লাগতে পারে।
সিনারিও 4, এখন এখানে সার্জানা 3 বছর বয়স, তার সমস্যা হচ্ছে অ্যালার্জি। এখন আপনি তাকে সিটিরিজিন দিতে চাচ্ছেন, 3 বছর বয়স, কতটুকু দিবেন? তাকে আধা চামচ করে দৈনিক 2 বার দিতে পারেন, অথবা 1 চামচ করে দৈনিক 1 বার দিতে পারেন। সিরাপ ফর্মে দিলে হবে। ডেসফ্লোরাডিনের ডোজটা একটু দেখেন। ডেসফ্লোরাডিন যেহেতু সিটিরিজিন সিজন, এখন ডেসফ্লোরাডিন আরেকটা দেখেন। ইউজার পিডিয়াট্রিক ডোজ ফর অ্যালার্জিক কাইনেটিক্স 6 মাস থেকে 11 মাস পর্যন্ত 1 মিলিগ্রাম ওরালি ওয়ান্স এ ডে, আর 12 মাস থেকে 5 বছর পর্যন্ত একটু পাবে, হ্যাঁ 1.25 মিলিগ্রাম, আর 6 মাস থেকে 6 বছর থেকে 11 বছর পর্যন্ত 2.5 মিলিগ্রাম, আর 12 বছরের উপরে বয়স্কদের জন্য 5 মিলিগ্রাম। তাহলে দেখেন 12 বছরের উপরে হচ্ছে এগুলো ডেসফ্লোর 5 মিলিগ্রাম নামে পাওয়া যায় ডেসফ্লোরাডিনটা। তাহলে 12 বছরের উপরে হলে 5 মিলিগ্রাম, আর 12 বছরের নিচে 6 বছরের উপরে হলে 2.5 মিলিগ্রাম। আর হচ্ছে সহজ মনে রাখেন, বয়স 5 বছর পর্যন্ত আধা চামচ, 5 বছরের পর হচ্ছে 1 চামচ। এই যে সিরাপ, যে ডেসফ্লোর যে সিরাপটা বাজারে পাওয়া যায়, এটা 1 চামচের মধ্যে থাকে 2.5 মিলিগ্রাম, হ্যাঁ 1 চামচের মধ্যে 2.5 মিলিগ্রাম থাকে। আবার ডেসফ্লোর কিডস আছে, এটা 1 ml এর মধ্যে থেকে 0.5 মিলিগ্রাম, মানে 15 ফোঁটার মধ্যে 0.5 মিলিগ্রাম থাকে। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি, মানে ড্রপ আর ডেসফ্লোর কিডস সিরাপের মধ্যে, মানে ডেসফ্লোর কিডস দিয়ে ড্রপ দিয়ে তেমন একটা বাড়তি সুবিধা নাই। আপনাকে ডোজ মিলে দিলে ড্রপের ক্ষেত্রে 5 ml দিতে হবে, আবার ড্রপের ক্ষেত্রে সিরাপের ক্ষেত্রে 5 ml দিতে হবে, দুটারই মোটামুটি সেম ডোজ, মানে কনসেন্ট্রেশনটা সমান। তাহলে এখানে যেটা আছে, যদি ডেসফ্লোর কাউকে দেন, বয়স 5 বছর পর্যন্ত আধা চামচ করে দিবেন দিনে একবার, আর 5 বছরের পরে হলে 1 চামচ করে দিনে একবার, আর 12 বছরের পরে হলে 5 মিলিগ্রাম ট্যাবলেট দিবেন। ওই ট্যাবলেট পাওয়া যায়, ডেসফ্লোর 5 মিলিগ্রাম পাওয়া যায়। ফেক্সোফেনাডিন, ফেক্সোফেনাডিন হচ্ছে ফেক্সোফেনোফেক্স, বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের সিরাপটা আমাদের জানা দরকার বাচ্চাদের জন্য। তো সিরাপের মধ্যে 1 চামচের মধ্যে থাকে 30 মিলিগ্রাম, ফেক্সো 1 চামচের মধ্যে থাকে 30 মিলিগ্রাম। তো যদি আপনি 6 মাসের উপরে দেন, আমরা এটা দেবো না, কারণ যেহেতু গাইডলাইনগুলো আমাদের সিটিরিজিনকে সবচেয়ে সেফ বলে, আমরা সিটিরিজিনটাতেই থাকবো। 2 বছরের উপরে হলে আপনি ফেক্সো দিতে পারবেন। ফেক্সো একটু ভালো আর্লি কাজ করবে সিটিরিজিন থেকে, এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যদিও আর্লি কাজ করে সাইড ইফেক্ট আছে, সেজন্য আমরা এটাকে একটু অ্যাভয়েড করে আমরা প্রথম যেগুলো আছে ওটা দিয়ে আমরা শুরু করবো। এখানে 6 মান্থ টু 2 ইয়ার্স 2 বছর পর্যন্ত আধা চামচ করে দেবো, আধা চামচ করে দিনে 2 বার, আর 2 বছরের পরে হলে 1 চামচ করে দিনে 2 বার। এখানে আমরা মাইল ক্লিনিক থেকে একটা ইনফরমেশন আছে। মাইল ক্লিনিক আমেরিকান একটা রিসার্চ ওয়েবসাইট, প্রতিটা ড্রাগের উপর তারা মানে কেস বেস স্টাডি করে, মানে এগুলো অনেকগুলো এক্সপেরিমেন্টাল স্টাডি থেকে আসে যে ফেক্সোফেনাডিনটা 4 বছরের নিচে দেওয়াটা উচিত না, এটা সময় না, 4 বছরের নিচে ফেক্সোফেনাডিনটা দিবেন না। এটা মাইল ক্লিনিকের একটা ইনফরমেশন, এটা একটু মনে রাখবেন যে ফেক্সোফেনাডিনটা আমরা 4 বছরের পরে দেবো। এফ দ্বারা মনে রাখবেন, F for 4, তাহলে আমরা 4 বছরের পরে আমরা ফেক্সোটা দেবো। এখানে ফেক্সো ভিডিওস কেন? মোস্ট অফ অ্যান্টিহিস্টামিন অরিডোস। হ্যাঁ, এটা বিডি ডোজ, এটা হাফ লাইফ হিসেবে এটাকে বিডি ডোজ হিসেবে করা হয়েছে। বিএনএম ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি যেটা আছে, ওখানে বিডি ডোজে দেওয়া আছে বাচ্চাদের ক্ষেত্রে। এখন যদি আমরা রুপাটাডিন দেখেন, রুপাটাডিনটা একটা ডাইরেক্ট মাইল ক্লিনিক বলছে এবারে 2 বছরের নিচে ব্যবহার করাটা উচিত না। হ্যাঁ, রুপা সিরাপ নামে পাওয়া যায় 10 কেজি থেকে 25 কেজি পর্যন্ত আধা চামচ করে দৈনিক একবার, আর 25 কেজির উপর হলে 1 টিএসএফ ওয়ান্স ডেইলি। তো এটা রুপাটাডিন আপনারা ব্যবহার করবেন না বাচ্চাদের ক্ষেত্রে, এটা দরকার নেই। এখন আমরা দেখি ইন্ডিকেশন অফ অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন ইন্ডিকেশন কি কি আছে এগুলো আলোচনা হয়ে গেছে, কমন করে দেওয়া হয় রানিং, ইচিং, অ্যালার্জিক ডিসঅর্ডার। এরপর প্রোডাক্টিভ কফের মধ্যে কখনোই অ্যান্টিহিস্টামিন দিবেন না, এখানে রেড মার্ক করে যে লাইনটা আছে এটা একটু মনে রাখবেন। তো প্রোডাক্টিভ কফের মধ্যে দিলে কি হবে? তো অ্যান্টিহিস্টামিন কি করে অ্যাকচুয়ালি? অ্যান্টিহিস্টামিন ভ্যাসোকনস্ট্রিকশন করে। হ্যাঁ, প্রোডাক্টিভ কফের মধ্যে দিলে এই যে কফটা আছে এগুলো কিন্তু মানে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে দেখা যাচ্ছে ওগুলো বিভিন্ন জায়গার মধ্যে এগুলো ঠিক হয়ে বসে যাবে, ওগুলো আর বের হবে না। এরপর কাশির পরিমাণ আরো বেড়ে যাবে। এই কারণে যদি দেখেন কারো প্রোডাক্টিভ কফ আছে, তাহলে প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে, প্রোডাক্টিভ কফ মানে কি? কফ উইথ স্পুটাম অর ফেলগাম, কফের সাথে দেখা যাচ্ছে কাশির সাথে কিছু বের হচ্ছে, মিউকাস যাচ্ছে। যদি এরকম হয়, আপনারা অ্যান্টিহিস্টামিন দেওয়ার আগে অনেক সতর্কতা অবলম্বন করবেন। ফর এক্সাম্পল, নাকে পানি নিয়ে আসছে, সাথে ড্রাই কফ আছে, আপনি একটা অ্যান্টিহিস্টামিন দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু যদি দেখেন যে তার প্রোডাক্টিভ কফ আছে, নাকে পানি আছে, তাহলে সেই ক্ষেত্রে রানি নোজ আছে প্লাস প্রোডাক্টিভ কফ আছে, এই ক্ষেত্রে কখনোই অ্যান্টিহিস্টামিন দিবেন না। তার রানি নোজের জন্য আপনি তাকে ড্রপ দেন, হ্যাঁ বিভিন্ন ড্রপ নাম পাওয়া যায়, সোডিয়াম প্রোমোলাইকেট আছে, নরমাল স্যালাইন আছে, ঠিক একটা দেন, কিন্তু তাকে অ্যান্টিহিস্টামিন দিবেন না। তাকে প্রোডাক্টিভ কফের ম্যানেজমেন্ট হিসেবে আলাদা যে অ্যামব্রক্সল যে সিরাপগুলো আছে, মিউকোলাইটিক যে সিরাপগুলো আছে, ওইগুলো দিবেন। তাহলে অ্যান্টিহিস্টামিন থেকে কয়েকটা বিষয় মনে রাখেন, বাচ্চাদের ক্ষেত্রে সেটিডিজিন প্রোডাক্টিভ কফ হলে দেওয়া যাবে না। মোশন সিকনেসের ক্ষেত্রে ব্যবহার হয়, শর্ট টার্ম ট্রিটমেন্ট ফর ইনসোমনিয়া দেওয়া যায়। আমরা এখানে কখন হচ্ছে কিটোটিফিন ইউজ করব? জি, মানে অ্যান্টিহিস্টামিনের মধ্যে তো সিটিরিজিন করলাম, মানে কখন কিটোটিফিন ইউজ করব? টুফেন সিরাপ কখন দিব? কিটোটোফেনের যেটা আসছে ওটা হচ্ছে মাস্ট সেল স্টেবিলাইজার। হ্যাঁ, তো মাস্ট সেল স্টেবিলাইজার আমরা কখন দেবো ওটা আমাদের আলাদা একটা টপিক আছে, ওখানে আলোচনা করব। ওটা তো অ্যান্টিহিস্টামিন না, ওটা মানে মাস্ট সেল স্টেবিলাইজার হিসেবে ধরা হয় আর কি। ও অ্যান্টিহিস্টামিন গুলো হিস্টামিনের ইফেক্টটাকে বন্ধ করে দেয়, আর মাস্ট সেল স্টেবিলাইজার যেগুলো আছে ওগুলো মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হওয়াটা বন্ধ করে দেয়। আচ্ছা, বুঝ। তবে এখানে এই কথাটা একটু বারবার জোর দিচ্ছি যে আমাদের লেস দ্যান 6 ইয়ার এজের মধ্যে আমাদের সিডাটিভ যে পেডিয়ামিন, জাইলিন যে ফেভারিট যেগুলো আছে এগুলো একটু বন্ধ করবেন। অ্যাট লিস্ট নিউজিল্যান্ডের রিসার্চ গুলো আসলে খুবই হেল্পফুল, ওরা ডার্মাটোলজির উপর যথেষ্ট মানে অনেক বেশি পরিমাণ dermanet.newzealand একটা ওয়েবসাইট আছে, এখানে পুরো বিশ্বের মানে সবাই মোটামুটি ওয়েবসাইটটা একটু ফলো করে, গভর্নমেন্ট ওয়েবসাইট। হ্যাঁ, তারা এই দিক দিয়ে একটু অনেক বেশি পরিমাণ একটু কেয়ারফুল, তো একটু এটা একটু মনে রাখবেন যে এগুলো যাতে ব্যবহার না করেন। আসেন এখানে কিটোটিফিনের বিষয়টা আসছে, যেটা মাস্ট সেল স্টেবিলাইজার। অ্যাডাল্টস এন্ড চিলড্রেন 3 ইয়ার্স অফ এজ হোল্ডার দেন ইউজার ডোজ ইজ 1 মিলিগ্রাম বিডি। তাহলে কিটোটিফিনটা 1 মিলিগ্রাম বিডি হিসেবে দেওয়া হয় সকালে এন্ড সন্ধ্যায়। হ্যাঁ, ইনফ্যান্ট এন্ড চিলড্রেন ফ্রম 6 মান্থ টু 3 ইয়ার্স অফ এজ ইউজার ডোজ হচ্ছে 0.05 মিলিগ্রাম পার কেজি টুয়াইস ডেইলি। এটা একটু সহজ মনে রাখবেন। প্রোফেন, কিটো, প্রোটি বিভিন্ন নামে পাওয়া যায়। 1 চামচের মধ্যে থাকে 1 মিলিগ্রাম, 1 চামচ সমান 5 ml, এটা আপনারা সবাই জানেন। তো 1 চামচের মধ্যে কতটুকু থাকে? 1 মিলিগ্রাম। তাহলে আমরা ট্যাবলেট প্রোফেন 1 মিলিগ্রাম নামে পাওয়া যায়। তাহলে কিটোটিফিনের ডোজটা কিভাবে মনে রাখবেন? এটা হচ্ছে 10 কেজি ওয়েটের জন্য হাফ টি আছে, যদি ওজন যদি 10 কেজি হয় তাহলে তাকে আধা চামচ করে দিনে 2 বার। আরো সহজে মনে রাখেন, প্রতি কেজিতে 4 ফোঁটা করে, যদি ড্রপারের সাহায্যে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি কেজিতে 4 ফোঁটা করে দেওয়া হয়। ওইখানে আপনি যেটা বলছেন যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানে অ্যান্টিহিস্টামিন না দিয়ে মাস্ট সেল স্টেবিলাইজারটাকে ফার্স্ট লাইনে রাখা হয়। হ্যাঁ, কারণ ওগুলো অন্যভাবে ওগুলো মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হওয়াটাকে বন্ধ করে দেয়। আর কিটোটিফিন কখন দেওয়া হয়? তাহলে কিটোটিফিনের ডোজটা মনে রাখবেন, 10 কেজি যদি ওজন হয় তাহলে আধা চামচ করে দিনে 2 বার। কিটোটিফিনে অনেক বেশি পরিমাণ গুণ নিয়ে আসে, এই জন্য একটু সতর্কতা অবলম্বন করা দরকার। এগুলো 4 ফোঁটা করে, প্রতি কেজিতে 4 ফোঁটা করে। যদি 5 কেজি ওজন হয় তাহলে 16 ফোঁটা করে দিনে 2 বার। বলবেন যে একটা ড্রপার নিয়ে নেবেন, ওই ড্রপার করে আপনি তাকে খাওয়াবেন। কিটোটিফিনটা কোথায় দেওয়া হয়? লং টার্ম ইফেক্টের ক্ষেত্রে, যেমন
এবং কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে তার দীর্ঘদিন যাবত মানে বিভিন্ন সমস্যা, রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি সমস্যা আছে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে, এটোপিক ডার্মাটাইটিস আছে, অথবা তার ক্রনিক আর্টিকারিয়া আছে, এরপরে কোলিনার্জিক আর্টিকারিয়া, এক্সারসাইজ ইনডিউস আর্টিকারিয়া, মানে আর্টিকারিয়া যে সমস্যাগুলো আছে ওখান মধ্যে কিটোডিফেনটা দেওয়া হয়। কিটোডিফেনের সাইড এফেক্ট কি? ওভারঅল ইন্টেস্টাইনাল সাইড এফেক্টটা কি? ড্রাউজিনেস, স্লিপিনেস, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ডিফিকাল্টি। আচ্ছা, এখানে তো অনেক আলোচনা হয়ে গেল, প্রায় ভাবলাম এখন ব্রঙ্কোডাইলেটরে আসলাম আমরা। আচ্ছা, আমরা ব্রঙ্কোডাইলেটর থেকে একটু কালকে আলোচনা করবো।